Okay, so welcome to FR class session 2 regarding consolidated statement of financial position. So, as I always do before starting today's sessions, I will just give an overview what I covered my last class. Okay, so এখান থেকে আমি একটু just go through করে আসি যে last ক্লাসে আমরা কি টপিক নিয়ে কথা বলেছি. So we are covering consolidated financial statement. So আমরা কনসলিডেশন দিয়ে স্টার্ট করছি এবং কনসলিডেশনটা শেষ করার পর আমরা IFRS সাইমultaneously স্টার্ট করব. সো কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার জন্য আমাদের কিছু বেসিক ডেফিনেশন জানা দরকার ছিল, দ্যাট উই কভার্ড লাস্ট ক্লাস. At first we started with the definition of group, like what is called group. আমরা গ্রুপ বলতে আসলে কি বুঝি, বিকজ উই নো আমাদের কারেন্ট বিজনেস ওয়ার্ল্ডে এখন কোম্পানিগুলো আলাদা আলাদা করে আসলে রান করে না, বিকজ প্রিভিয়াসলি ইট ওয়াজ লাইক সোল প্রোপ্রাইটর ছিল, পার্টনারশিপ ছিল, এগুলো কিন্তু এখন অনেক বেশি আইসোলেটেড এন্ড অবসোলেট. নাও দ্য কনসেপ্ট company concept is very popular, and like that era already like started যে গ্রুপ অফ কোম্পানির এরাটাও এখন খুব বেশি কমন, বিকজ ইউ নো যে একটা কোম্পানি এখন অনেকগুলো গ্রুপ অফ কোম্পানিকে লাইক কন্ট্রোল করে আর অপারেট করে. সো দ্যাট ইজ কল্ড গ্রুপ, যেখানে মোর দ্যান ওয়ান কোম্পানি থাকে. সিম্পল কথা যে আমরা যখনই গ্রুপ বলছি দের ইজ কনসিস্ট অফ মোর দ্যান ওয়ান কোম্পানি, সিম্পল ডেফিনেশন. সো এখানে গ্রুপ অফ কোম্পানি আমরা যেটা বলছি যে এখানে আমার কিছু ডেফিনেশনের কনসেপ্ট থাকে যে হোয়াট ইজ প্যারেন্ট কোম্পানি, what is subsidiary company, and what is associate, and এরপরের ডেফিনেশন গুলো দিয়ে আমরা স্টার্ট করেছিলাম. সো প্যারেন্ট কোম্পানির ডেফিনেশন আমি যেটা বলেছিলাম যে যাদের কোনো কোম্পানির উপর কন্ট্রোল থাকে, সিগনিফিকেন্ট কন্ট্রোল থাকে, তাকে আমি প্যারেন্ট কোম্পানি বলেছি. অ্যান্ড এটা আমি ডিটারমাইন করার একটা বেসিক ডেফিনেশন বলেছিলাম যে মোর দেন 50% শেয়ার যদি থাকে তাহলে আমি তাকে প্যারেন্ট কোম্পানি বলছি. ওকে, অ্যান্ড যে এই 50% এর বেশি আসলে ওন করে তাকে আমরা বলেছি সাবসিডিয়ারি কোম্পানি, রাইট? তার মানে প্যারেন্ট অ্যান্ড সাবসিডিয়ারি, দে আর লাইক দ্য কন্ট্রোল এন্টিটি অ্যান্ড কন্ট্রোলিং এন্টিটি. মানে যে কন্ট্রোল হচ্ছে দ্যাট ইজ আ সাবসিডিয়ারি, আর যে কন্ট্রোল করছে দ্যাটস আ প্যারেন্ট কোম্পানি, রাইট? অ্যান্ড এই প্যারেন্ট কোম্পানির অনেকগুলা কন্ট্রোল করছে, দ্যাটস আ প্যারেন্ট কোম্পানি, রাইট? অ্যান্ড এটাকে আমরা অনেকগুলো সিনোনিম দিয়ে বলি, যেমন হোল্ডিং কোম্পানি, প্যারেন্ট কোম্পানি, মাদার কোম্পানি, এরকম অনেকগুলো আসলে আমাদের অ্যাপারেন্টলি আমরা এইভাবে বলি. বাট এক কথায় যে কোম্পানিটা কন্ট্রোল করছে, যেই কোম্পানির মোর দেন 50% শেয়ার আছে ওভার সাবসিডিয়ারি কোম্পানি, তাকে আমি প্যারেন্ট কোম্পানি বুঝি. অ্যান্ড যদি সে 50% এর বেশি কন্ট্রোল করে এবং 100% এর কম কন্ট্রোল করে, যতটুকু পোর্শন কন্ট্রোল করে না, তাকে আমি কি বলেছিলাম? নন কন্ট্রোলিং ইন্টারেস্ট. সে ফর এক্সাম্পল যে কোম্পানি এ কোম্পানি বি কে 80% কন্ট্রোল করে আর বাকি 20% হচ্ছে তার জন্য নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, যেটাকে আমরা এনসিআই বলেছি, রাইট, লাস্ট ক্লাসে. আচ্ছা, এইখানে গেল আমার প্যারেন্ট, সাবসিডিয়ারি, এনসিআই. এ পর্যন্ত আমার ডেফিনেশন সব ক্লিয়ার. এরপরে ডেফিনেশনে ছিল হোয়াট ইজ অ্যাসোসিয়েট এন্টিটি, রাইট? সো অ্যাসোসিয়েট কোম্পানি আমি বলি যে কোম্পানির উপর প্যারেন্ট কোম্পানির সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আছে, not the significant control. Here we distinguish between significant control and significant influence. So significant control কিভাবে আসে? যখন ভোটিং রাইটসটা মোর দেন 50% হয়ে যায় তখন এটাকে আমি বলি সিগনিফিকেন্ট কন্ট্রোল. আর যখন ভোটিং রাইটসটা মোর দেন 20% বাট লেস দেন 50% সেটাকে আমি বলি হচ্ছে সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স. ক্লিয়ার? ওকে, তাহলে প্যারেন্ট অ্যান্ড সাবসিডিয়ারি এদের মধ্যে যে রিলেশনশিপটা, দ্যাট ইজ বেসড অন দ্য সিগনিফিকেন্ট কন্ট্রোল, রাইট? অ্যান্ড প্যারেন্ট অ্যান্ড অ্যাসোসিয়েট এদের মধ্যে যে রিলেশনশিপটা, দ্যাট ইজ বেসড অন সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স. ইনফ্লুয়েন্স, ক্লিয়ার? তাহলে আমরা এটাকে শেয়ার হোল্ডিং দিয়ে ডিটারমাইন করেছি গত ক্লাসে. কিভাবে ডিটারমাইন করেছি? লাইক if a company own more than 50% তাহলে এটা তার জন্য হয়ে যায় হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি. যদি 20% to 50% হয় তাহলে সেটা হয়ে যায় হচ্ছে অ্যাসোসিয়েট. You can remember. And if it is less than 20% তখন সেটাকে আমি কি বলি? That is purely an investment, right? And that investment part we need to cover according to IFRS 9. এই কথাগুলো আমরা গত ক্লাসে ডিসকাশন করেছি. আমি জাস্ট একটা ওভারঅল গো থ্রু দিচ্ছি 10 মিনিটসে. তাহলে এই পর্যন্ত আমার ডেফিনেশন গেল প্যারেন্ট, সাবসিডিয়ারি, এনসিআই এন্ড অ্যাসোসিয়েট, রাইট?
এরপর আমরা কি বলেছি যে যখন আমরা কনসলিডেট করব, কনসলিডেট করার সময় আমি গ্রুপ বলতে কাকে বোঝাচ্ছি? প্যারেন্ট অ্যান্ড সাবসিডিয়ারি, রাইট? তাহলে আমি কি করব, প্যারেন্ট এবং সাবসিডিয়ারির যত আইটেম আছে আমি লাইন বাই লাইন অ্যাড করব। ক্লিয়ার? ওকে। এই লাইন বাই লাইন অ্যাড করার সময় আমি অ্যাসোসিয়েটের কোনো কম্পোনেন্টকে কনসিডার করব না, কেননা অ্যাসোসিয়েটের জন্য আমার একটা সেপারেট অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমি ফলো করব, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমি ফলো করব, দ্যাট ইজ IS 28। গট দ্য পয়েন্ট? সো এই ডেফিনেশন গুলা গত এই প্যারামিটার গুলা, এই স্ট্রাকচার গুলো আমরা গত ক্লাসে, ফ্রেমওয়ার্ক গুলো নিয়ে গত ক্লাসে কথা বলেছিলাম। এরপর একটু আমাকে রিকল করানোর চেষ্টা করেন যে এরপরে আমরা কি নিয়ে কথা বলেছিলাম। দেন বাট ওয়ার্কিং এর আগে কন্ট্রোল এস্টাবলিশ হওয়ার, এটা কি শেয়ার হোল্ডিং ছাড়াও আরো কিছু প্যারামিটার থাকে না যেটা দিয়ে আমরা কন্ট্রোল এস্টাবলিশ কিভাবে হয় সেটা ডিটারমাইন করতাম, মনে পড়ে? So then we came up with the concept of significant control ki, significant influence ki, right? What is the difference between significant control and significant influence? Significant control means when you have the power to change the decision of subsidiary, right? Subsidiary যে business decision হবে সেটা চেঞ্জ করার পাওয়ার থাকতে হবে আপনার, that is called significant control. And what is significant influence? You cannot change, but you can influence, you can affect the decision, but you cannot change the decision, or you don't have the power to change the decision. That is the difference between significant control and significant influence. কন্ট্রোল, যেটা কন্ট্রোলে হচ্ছে ডিসিশন চেঞ্জ করার পাওয়ার আছে সেটাকে আমরা বলছি কন্ট্রোল, আর ইনফ্লুয়েন্স হচ্ছে আই ডোন্ট হ্যাভ দ্য পাওয়ার টু চেঞ্জ দ্য ডিসিশন, বাট আই হ্যাভ দ্য পাওয়ার টু পার্টিসিপেট। Got the point? এটা আমরা ইলাস্ট্রেশনও গত ক্লাসে ডিসকাশন করেছি, ইউ ক্যান গেট দ্য রেকর্ডিং আপনি খুব ডিটেইলস। আমি একটু কুইকলি যাচ্ছি জাস্ট টু র‍্যাপ আপ দ্য লাস্ট ক্লাসের আমি কি করেছিলাম। এন্ড দেন আমরা কন্ট্রোলের কথাটা যখন বলে আসলাম, কন্ট্রোলের কথাটাই আমার এখন নেক্সট কোয়েশ্চেন থাকে যে হাউ টু ডিটারমাইন লাইক দ্য প্রসিডিউর অফ এস্টাবলিশমেন্ট অফ কন্ট্রোল বিটুইন প্যারেন্ট অ্যান্ড সাবসিডিয়ারি। আমরা বলেছিলাম যে শেয়ার হোল্ডিং ইজ দ্য মেইন প্যারামিটার টু এস্টাবলিশ, টু identify there is any control or not, right? Okay, but share holding ছাড়াও তো আরো কিছু প্যারামিটার ছিল, মনে আছে? সো এটা আপনারা দুইজন মিলে একটু বলবেন যে কি কি প্যারামিটার ছিল। ডিরেক্ট কন্ট্রোল কি শেয়ার হোল্ডিং দিয়ে যেটা বলছেন, নাকি আদার দেন শেয়ার? ওকে, শেয়ার হোল্ডিং দিয়ে ডিরেক্ট কন্ট্রোল, তাহলে সেটা কিভাবে আমরা বলছি যে মোর দেন 50%, দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2 কি ছিল? কমন কন্ট্রোল। what is that? আচ্ছা, আমি একটা কোম্পানির 50% বেশি ওন করি, আর ওই কোম্পানিটা আরেকটা কোম্পানির, যেটাকে আমরা সাব সাবসিডিয়ারি বলি, ঠিক আছে? সাব সাবসিডিয়ারি। সো তার মানে যদি ইনডিরেক্টলি কোন সাব সাবসিডিয়ারির থ্রুতে, যেমন আপনি হয়তো বা ভাইয়ার 80% কোম্পানি ওন করেন, ভাইয়া আবার আমার কোম্পানি 90% ওন করে, তাহলে আপনার সাথে আমার যদিও ডিরেক্ট কোনো বিজনেস রিলেশন নাই, বাট থ্রু দ্য কমন কন্ট্রোল ইউ হ্যাভ established significant control over me, so I am automatically becoming subsidiary of yours. That is called common control. Very good. আর আরেকটা পয়েন্ট বলেন, তারপর ওর কাছে চলে যাই। আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন যদি বলা থাকে যে সো যদি কোম্পানির যেটা আমরা দিয়ে অপারেট করি, যেটাকে আমরা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন বলি, হাউ টু অপারেট দ্য বিজনেস, হাউ টু অপারেট দ্য কোম্পানি, সেখানে যদি বলা থাকে যে আপনি আমার কোম্পানির অল ডিসিশন, অপারেটিং ডিসিশন, ফাইন্যান্সিয়াল ডিসিশন ইউ উইল বি টেকেন কেয়ার অফ, দেন ইউ উইল বি অটোমেটিক্যালি প্যারেন্ট কোম্পানি অফ মাই কোম্পানি, ডাজন্ট ম্যাটার হাউ মাচ শেয়ার হোল্ডিং ইউ হ্যাভ। ক্লিয়ার? ওকে, দেন আর কি ছিল? ও আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন বন্ধ বলছে। বোর্ড ডিরেক্টরস এর স্ট্রাকচারটা কি বলেছিলাম, মানে কয়টা ডিরেক্টরের উপরে হলে সেটাকে আমি বলতে পারবো স্ট্রাকচার, মানে বোর্ড অফ ডিরেক্টরস অ্যাপয়েন্ট করতে পারলেই কি আমি এটা বলবো যে নাকি মোর দেন 50% এরকম একটা? ইয়াস। সো আমি বলেছিলাম যে বোর্ড অফ ডিরেক্টরস এর ক্ষেত্রে যদি অ্যাপয়েন্টমেন্ট অথবা রিমুভালের ডিসিশনটা মোর দেন 50% কোন কোম্পানির কাছে থাকে, দ্যাট কোম্পানি অটোমেটিক্যালি বিকামিং প্যারেন্ট কোম্পানি অফ যে কোম্পানিকে সে অ্যাপয়েন্ট করবে অথবা রিমুভ করতে পারবে। কে করে তাহলে? মানে কে করে তাহলে? মানে বোর্ড অফ ডিরেক্টর কারা অ্যাপয়েন্ট করবে, মানে কে অ্যাপয়েন্ট করবে? ইয়েস। ওকে,
সো দ্যাট ইজ দ্য প্যারামিটার। সো এখানে আমরা যতগুলা পয়েন্ট বললাম, এই বাকি পয়েন্টগুলো আমাদেরকে হয়তো বা অবজেক্টিভ টেস্ট কোশ্চেন হিসেবে আসবে, বাট আপনাদের এক্সামে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পেপারটাতে অলওয়েজ আপনার কোশ্চেনের ওই সিনারিওটা বলে দিবে যে ও 80% মানে 50% এর বেশি। সো অলওয়েজ কোশ্চেনের সিনারিওটা থাকবে হচ্ছে বেসড অন শেয়ার হোল্ডিং। সো বাকিগুলা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ টু এস্টাবলিশ কন্ট্রোল, বাট কোশ্চেন আসলে সেকশন সি তে এটা খুব একটা আপনাদেরকে আসবে, মানে আপনাদেরকে এক্সামিন করে না, এটা এসবিআর এ করে। লাইক আপনি যখন অ্যাডভান্স পেপারটাতে যাবেন তখন করবে। ওকে, এই পর্যন্ত আমরা মোটামুটি ক্লিয়ার। সো যখনই কন্ট্রোল এস্টাবলিশ হবে, দেন উই হ্যাভ টু প্রিপেয়ার কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, রাইট? এন্ড আমরা কয়টা কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস করব? কি কি ছিল? Consolidated statement of profit or loss, consolidated statement of financial position, consolidated statement of cash flow, consolidated statement of changes in equity, and যেটা আমরা commonly করে থাকি disclosures and notes. It is similar for a single company জন্য, disclosures and notes. And notes. Okay, so it's similar, like just আমি consolidate করছি, like আমি combine করছি parent and subsidiary কে, right? Okay, এটা হচ্ছে কখন আমি আমার কনসলিডেশন করতেই হবে, when there is a control establishment, right? কন্ট্রোল যখন থাকবে প্যারেন্ট কোম্পানির, ডাজন্ট ম্যাটার ও কত পার্সেন্ট শেয়ার হোল্ড করছে, যেটা আমি বললাম, তখনই আপনাকে ম্যান্ডেটরি কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করতে হবে। বাট দেয়ার আর সাম সিনারিও যেখানে ইউ আর exempted from preparing consolidated financial statements. Can you remember কি কি এক্সাম্পশন ছিল যারা ক্লাসে ছিলেন? There are some exemption, right? যে আপনার এই আমি কি ফার্স্ট পয়েন্টটা কি বললাম, যে if there is a control you have to prepare consolidated financial statements, এখানে কোনো আমার কনফিউশন নাই। বাট আমি subsequently what I said, there are some scenario, there are some situation when you are not bound to prepare consolidated financial statement. That is called exemption from preparing consolidated financial statements. কি কি ছিল এক্সাম্পশন গুলো? যদি 100% ওন করে তাহলে আর সেপারেট করে আর কনসলিডেশন না করলেও প্রবলেম নাই, রাইট? আর কি ছিল? তাহলে নাম্বার 1 দেখলাম আমরা, if parent company has 100% shareholding over subsidiary, তাহলে এটা এক্সাম্পশন, রাইট? নাম্বার 2, বাট সবথেকে কমন একটা জিনিস আমি বলছিলাম ক্লাসে, যদি যদি দেখেন মানে গতকাল কি পড়ছি আমরা, ঠিক না? সো লুক এট আওয়ার ব্রেন, মানে কিভাবে ফাংশন করে। আপনি জাস্ট ইফ ইউ ক্যান নট রিকল ইউর লাস্ট ক্লাস টপিক, সো আপনি ঠিক 6 মাস পরে যখন এক্সাম দিবেন, ইউ ক্যান নট রিকল যে 6 মাস আগে কি পড়ছে। দ্যাট ইজ হাউ আওয়ার ব্রেন ওয়ার্ক। সো আমি জন্য এভরি ডেতে এটা ট্রাই করব আপনাদের আগের ক্লাসের টপিকগুলো রিকল করাই দিতে, and I will expect যে আপনারা বাসায় এটা রিভিশন দিয়ে আসেন। That should be my expectation. Okay, সবথেকে বড় পয়েন্ট ছিল, যদি প্যারেন্ট কোম্পানির অথবা সাবসিডিয়ারি কোম্পানি, লাইক প্যারেন্ট কোম্পানি কোনো ফাইন্যান্সিয়াল কোনো ইনস্ট্রুমেন্ট, কোনো সিকিউরিটিজ যদি পাবলিকলি ট্রেডেড না হয়, এক কথায় যদি এটা পাবলিক লিমিটেড কোম্পানি না হয়, তাহলে ওর জন্য কনসলিডেশন করাটা ম্যান্ডেটরি না। এটাই ছিল মেইন পয়েন্ট। আসলে আপনি পরের পয়েন্টটা বলে ফেলছিলেন। ওকে, 2 নাম্বার ছিল হচ্ছে যেটা ভাইয়া বললো, যে যদি ও 100% ওন করে তাহলে আর এটা লাগবে না। এন্ড 3 নাম্বার পয়েন্ট ছিল, যদি প্যারেন্ট কোম্পানি মানে আলটিমেট প্যারেন্ট কোম্পানি যদি তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ পার আইএস আইএফআরএস প্রিপেয়ার করে প্রপারলি, কনসলিডেট করার আগেই যদি সে প্রপারলি সবকিছু ট্রু এন্ড ফেয়ার ভাবে প্রিপেয়ার করে, তার জন্য আসলে কনসলিডেশনটা ম্যান্ডেটরি না। সো 3টা সিনারিও ছিল। তাহলে এই সিনারিও 3টাও কিন্তু আপনার পার্সির জন্য মানে খুব একটা ইম্পর্টেন্ট না, এটা অবজেক্টিভ টেস্ট কোশ্চেন হিসেবে আসবে যে কোন কোন সিনারিওতে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করাটা ম্যান্ডেটরি না। এই যে এই 3টা অথবা 4টা সিনারিও আমরা বললাম। দেন আমরা কি নিয়ে ডিসকাশন করছিলাম? আপনি কিন্তু অনেক আগে চলে গেছিলেন। সো আমরা কিন্তু ওয়ার্কিং নিয়ে এরপরে কথা বলেছিলাম। সো ওয়ার্কিং নিয়ে কিন্তু অনেক আগে কথা বলা হয়নি। সো নাও আই ক্যান রিকল যে এখন আমরা ওয়ার্কিং এর কথায় আসছিলাম, যে আমি আপনাদেরকে একটা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের একটা ওভারভিউ দেখাচ্ছিলাম, যে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমার কি থাকবে, প্যারেন্ট কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া থাকবে,
সাবসিডিয়ারি কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া থাকবে। সেটা কিভাবে দেওয়া থাকবে সেটাও আমি গত ক্লাসে আপনাদেরকে দেখানোর ট্রাই করেছিলাম। আমি একটু আমাদের এক্সেলটা ওপেন করে ফেলি যে আসলে এটা কেমন ভাবে দেওয়া থাকবে এক্সাম হলে। এই যে দিস ইজ হাউ ইউ উইল বি প্রোভাইডেড। এটা আমি জাস্ট স্ক্রিনশট নিয়ে এক্সেলে নিয়ে আসছি বলে হয়তো বা দেখতে এমন লাগছে, বাট আপনার এক্সাম এনভায়রনমেন্টে এভাবেই থাকবে। লেফট সাইডে কোয়েশ্চেনটা থাকবে, রাইট সাইডে আপনি আনসারটা দিবেন, স্প্রেডশিটটা থাকবে। সো ইউ সি আপনার এখানে দুইটা কোম্পানির স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন দেওয়া আছে, রাইট? ওকে, so now what you are required to prepare consolidated statement of financial position for parent company, রাইট? সো এখানে আমরা একটা কথা বলছিলাম গত ক্লাসে যে অ্যাপারেন্টলি প্যারেন্ট কোম্পানির ইনফরমেশন লেফট সাইডেই থাকবে এন্ড সাবসিডিয়ারি কোম্পানির ইনফরমেশনটা রাইট সাইডেই থাকবে, বাট দিস ইজ নট দ্য ওয়ে। আমরা ইনফরমেশন থেকে আইডেন্টিফাই করব প্যারেন্ট কোম্পানিকে, সাবসিডিয়ারি কোম্পানিকে, ওকে? এন্ড সেটা আইডেন্টিফাই করার জন্যই আমরা আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন গুলো ভালো করে পড়ার ট্রাই করব, যেটা হচ্ছে এখানে দেওয়া থাকবে নিচে, জাস্ট স্টেটমেন্টের নিচে, ওকে? এখান থেকে আমরা যখন আইডেন্টিফাই করব, বাট আমি আপনাদেরকে গত ক্লাসে একটা রিকোয়েস্ট করেছিলাম যে আমি কখনোই কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনটা সরাসরি প্রেজেন্টেশন থেকে স্টার্ট করব না। হোয়াট আই উইল ডু, আই উইল হ্যাভ টু কমপ্লিট দ্য ওয়ার্কিং পার্ট এট ফার্স্ট। আমাকে ওয়ার্কিং আগে শেষ করতে হবে, দেন আমার প্রেজেন্টেশনে যেতে হবে, ওকে? এন্ড কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের জন্য আমার ম্যান্ডেটরি আর মিনিমাম কয়টা ওয়ার্কিং এর কথা বলেছিলাম গত ক্লাসে? 5 ওয়ার্কিং। মনে আছে আপনার? কি কি ছিল বলেন তো? ওরা জানে গত নন কন্ট্রোল ইন্টারেস্ট, আর কি ছিল? আর আর রিটেন আর্নিংস, আর ওকে, ঠিক আছে, অনেকগুলাই কভার করছে, বাট নট সিকোয়েন্সিয়ালি, ঠিক না? সো আপনি সিকোয়েন্সিয়ালি বলতে পারবেন আই থিংক, একটু বলেন। ওকে, আমি তাহলে দেখাই দিব সাথে সাথে আপনি যখন বলবেন, রাইট? বিকজ এখানে তো আমি আর যাব না। ওয়ার্কিং ওয়ান হচ্ছে গ্রুপ এইটা, রাইট? তাহলে গ্রুপ স্ট্রাকচার আমরা কি কি দেখবো? প্যারেন্ট কোম্পানিকে, সাবসিডিয়ারি কোম্পানিকে, এন্ড কত পার্সেন্ট অ্যাকোয়ার করছে এন্ড কত পার্সেন্ট নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, দেন অ্যাকুইজিশন ডেট কবে এন্ড রিপোর্টিং ডেট কবে, রাইট? এই ইনফরমেশন গুলো থাকবে আমার ওয়ার্কিং ওয়ানে। ওয়ার্কিং টু কি ছিল? নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি। তাহলে ওয়ার্কিং টুটা কার জন্য ডেডিকেটেড? সাবসিডিয়ারির জন্য, রাইট? তাহলে এখানে অল ইনফরমেশন কার নিয়ে আসবো আমি? সাবসিডিয়ারি। এবং কি কি ডেটে আনবো? অ্যাট অ্যাকুইজিশন ডেট এন্ড অ্যাট রিপোর্টিং ডেট। এবং এই দুইটার যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে আমরা কি বলি? পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। যেই পোস্ট অ্যাকুইজিশন প্রফিটটা আমরা অ্যালোকেট করব কার কার মধ্যে? বিটুইন প্যারেন্ট এন্ড এনসিআই, রাইট? প্যারেন্ট এন্ড এনসিআই, ওকে? বাট নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারির মধ্যে কি কি থাকবে? শেয়ার ক্যাপিটাল। কার শেয়ার ক্যাপিটাল? প্যারেন্টের না সাবসিডিয়ারি? সাবসিডিয়ারি, কারণ এটা আমরা কার ওয়ার্কিং করতেছি? সাবসিডিয়ারির জন্য, রাইট? শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, এই দুটো কি চেঞ্জ হবে? হবে না। গত ক্লাসে আমি কি বলেছি? শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, এই দুটা অ্যাপারেন্টলি ফিক্সড থাকবে, আনচেঞ্জ থাকবে among the date at acquisition date and at reporting date, ক্লিয়ার? তাহলে কি চেঞ্জ হবে? পরবর্তী কম্পোনেন্ট গুলা চেঞ্জ হবে। তারপরে কি আছে? রিভ্যালুয়েশন সারপ্লাস আছে, রিটেন আর্নিংস আছে, রাইট? এই দুটো ছাড়াও আরো কিছু অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে যেটা রিলেটেড টু সাবসিডিয়ারি, সেটা আমার এই ওয়ার্কিং এ আসবে। সেই অ্যাডজাস্টমেন্ট গুলা কি, আজকে আমরা এটা নিয়ে একটু ডিসকাশন করব। তাহলে এই হচ্ছে আমার স্ট্রাকচার অফ নেট অ্যাসেট। ইউ গট দ্য পয়েন্ট? এখানে আমি যতটুকু ইনফরমেশন ক্যালকুলেট করলাম, এই অ্যাকুইজিশন ডেটার যে নেট অ্যাসেট আসবে টোটাল, এটা আমার কোন ওয়ার্কিং এ হেল্প করবে? ওয়ার্কিং 3 টু ক্যালকুলেট গুডউইল। ইউ সি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্কিং 2 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেননা এই ওয়ার্কিং এর একটা ইনফরমেশন আমাকে কোথায় হেল্প করবে? ওয়ার্কিং 3 তে, টু ক্যালকুলেট গুডউইল। আরো দুইটা ইনফরমেশন এখান থেকে যাবে। একটা হচ্ছে প্যারেন্ট কোম্পানি রিটেন আর্নিংস এ কত অ্যাড হবে, রাইট? ওই যে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট কত আসছে, এখানে 5000 আসছে,
হোয়াট ইজ কল পোস্ট অ্যাকুইজিশন প্রফিট মনে পড়ে? হোয়াট ইজ দিস পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বলতে আমরা কি বুঝতেছি? অ্যাকুইজিশনের পরে আমাদের সেই রাইট। সো অ্যাকুইজিশন করার পর ওই ওভার দ্য পিরিয়ড যতটুকু প্রফিট মেক করেছে সাবসিডিয়ারি সেটাকে আমরা বলছি হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, রাইট? এখন কোশ্চেন হচ্ছে ও অ্যাকুইজিশন করার পর কতটুকু প্রফিট মেক করছে 5000। আমরা কিভাবে বুঝলাম? এখানে খেয়াল করে দেখেন, ওর অ্যাকুইজিশন ডেটে রিটেন আর্নিংস কত ছিল, বাট রিপোর্টিং ডেট ওর রিটেন আর্নিংস কত? হাউ ইট ইনক্রিজড? Of course, they have made some profit. Otherwise, so it increase করার কথা না. Because we know how return earnings it works. What is return earnings? It's a cumulative profit balance, right? So এখানে আমার কি কি কারণে চেঞ্জ হয়? যদি প্রফিট হয় তাহলে রিটেন আর্নিংস বাড়বে, যদি লস হয় রিটেন আর্নিংস কমবে, যদি এখান থেকে ডিভিডেন্ড দেওয়া হয় তাও রিটেন আর্নিংস কমবে। তো এখানে যেহেতু প্রফিট হয়েছে, উই ক্যান ইজিলি সে যে এখানে আমার 5000 এর একটা প্রফিট করছে আফটার অ্যাকুইজিশন, রাইট? ওকে, এই 5000 এর পুরোটা কি প্যারেন্ট পাবে? বিকজ প্যারেন্ট কি 100% ওন করতেছে? কত পার্সেন্ট ওন করতেছে? 80%। এই যে আমরা কোশ্চেনে যেটা ক্যালকুলেট করেছি 80% কন্ট্রোল করছে, তাহলে 80% পাবে প্যারেন্ট, আর বাকি 20% আমি কাকে দিব? সাবসিডিয়ারির যারা আদার শেয়ার হোল্ডার আছে, যাদেরকে আমি কি বলতেছি? এনসিআই, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। ডিকেন্স হচ্ছে প্যারেন্ট। 80% 5000 এর 80% 4000। এই যে এখান থেকে দেখে নিতে পারেন, এই যে ওকে। এরপর 20%, ক্লিয়ার? ওকে, তাহলে ওয়ার্কিং 2 এর যে আউটকামটা, এই আউটকামটা আমার ওয়ার্কিং 3 তেও হেল্প করছে, এই যে ওয়ার্কিং 3 তেও হেল্প করছে, ওয়ার্কিং 4 এও হেল্প করছে, আবার ওয়ার্কিং 5 এও হেল্প করছে, রাইট? ওকে, পরের ওয়ার্কিংটা কি ছিল? গুডউইল। এই গুডউইলটা কোন গুডউইল? ইন্টারনালি জেনারেটেড গুডউইল না পারচেজ গুডউইল? ইন্টারনালি জেনারেটেড গুডউইলকে আমরা কখনো দেখাতে পারি আমার ব্যালেন্স শিটে? নেভার এভার। ইন্টারনালি জেনারেটেড কোন ইনট্যানজিবল অ্যাসেট আমি আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কখনোই শো করতে পারবো না। যে ভুলটা আমাদের একটা খুব ভ্যালি করছিল, আই থিঙ্ক ইউ ক্যান রিমেম্বার, ওদের স্ক্যান্ডালের সময় ওদের 5000 কোটি টাকার একটা ব্র্যান্ড ওরা দেখাইছিল। ইট ওয়াজ এ ভেরি রং ডুইং থিং, ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং। সো ইন্টারনালি জেনারেটেড গুডউইল আমরা কখনোই রেকগনাইজ করতে পারি না। তাহলে আমি কোন গুডউইল রেকগনাইজ করতে পারি? পারচেজ গুডউইল অর গুডউইল বাই অ্যাকুইজিশন। তাহলে এই যে গুডউইলটা এখানে আসছে, দিস ইজ ফ্রম দ্য বিজনেস কম্বিনেশন, রাইট? দিস ইজ ফ্রম দ্য পারচেজ। আমি যখন সাবসিডিয়ারিকে অ্যাকোয়ার করছি, অ্যাকোয়ার করার সময় আমি যতটুকু প্রিমিয়াম তাকে দিচ্ছি, প্রিমিয়াম মানে কি? আমার সাবসিডিয়ারির ভ্যালু অ্যাট পার দেয়ার নেট অ্যাসেট হওয়ার কথা 100 টাকা, বাট আই হ্যাভ টু গিভ দেম 120 টাকা। তাহলে 20 টাকা আমি কেন বেশি দিচ্ছি তাকে? Just because of their brand value, because of their reputation, because of their goodwill. Clear? And this is how we calculate our goodwill. Clear? তাহলে গুডউইল ক্যালকুলেশনের ফর্মুলাটা কি ছিল? এখানে কি লেখা আছে খেয়াল করে দেখেন, ফেয়ার ভ্যালু অফ ইনভেস্টমেন্ট। বাট এখানে কি আমি কস্ট বলছি না ফেয়ার ভ্যালু বলছি? দেখেন তো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কস্ট এন্ড ফেয়ার ভ্যালু? আজকের টপিক মানে আজকে আমরা এটা নিয়ে কথা বলবো, বাট বিফোর স্টার্টিং আপনাদের যদি কারো আইডিয়া থাকে বলে জানাও। কারেন্টলি মার্কেট কি? মানে কারেন্টলি মার্কেটে কি আমি কিনতে গেলে যেটা হবে না বিক্রি করতে গেলে? ওকে, না সেম না। আচ্ছা, আমি এটার মার্কেট ভ্যালু জিজ্ঞেস করি তাহলে। হ্যাঁ, আপনি এটা বাদ দেন, আপনি এখানে বাদ দেন, এগুলা বাদ দেন। আমি যদি বলি apparently I am considering fair value, market value, same concept, but although this is not the same, কিছু ডিফারেন্স আছে। আমি বলে নিচ্ছি যে এই এসেটার আজকের ফেয়ার ভ্যালু কত, মানে আজকের মার্কেট ভ্যালু কত, সেটা বলতে আপনি কি বোঝাচ্ছেন সেটা আমাকে বলেন। মানে এটা কিনতে গেলে কত টাকা লাগবে সেটা, না এটা বিক্রি করতে গেলে? এই যে দেখছেন এক বেঞ্চে বসে কিন্তু আপনাদের মধ্যে মানে খুব ডিফারেন্স না? হ্যাঁ,
সো দ্যাট আমাদের একমত হইতে হবে একটা জায়গায়, ঐক্যমত সম্ভব না আসলে। হ্যাঁ, নাও নাও দ্যাটস দ্য কোয়েশ্চেন, যে এখন আপনি বললেন না একই হয়, এক না আসলে দুইটা জিনিস, এখন বুঝতেছেন এক না দুইটা জিনিস। এইটা কত টাকা দিয়ে কিনছেন, এটা হচ্ছে কস্ট। ক্লিয়ার? ওকে, দেন আসি, এইটা আজকের দিনে সেল করে এক্সিট প্রাইস যেটাকে আমি বলি, আজকের দিনে সেল করে আপনি কত টাকা পাবেন এটাকে আমি বলি ফেয়ার ভ্যালু। ওকে, এন্ড আপনার কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি। আজকের দিনে এটাকে কিনতে গেলে কত টাকা লাগবে এটাকে আমরা বলি রিপ্লেসমেন্ট কস্ট। তাহলে তিনটা জিনিস, কস্ট, রাইট, ফেয়ার ভ্যালু এন্ড রিপ্লেসমেন্ট কস্ট। আরেকটা জিনিস আছে সেটা আপনারা গ্র্যাজুয়ালি পড়বেন, সেটাকে আমরা বলি ভ্যালু ইন ইউজ। এটাও রিলেটেড টু মেজারমেন্ট থিং। ভ্যালু ইন ইউজটা কি? এই এসিটা ইউজ করে ফিউচারে আপনি যত বেনিফিট পাবেন, ফিউচারে যত ইকোনমিক বেনিফিট পাবেন, এই ইকোনমিক বেনিফিট গুলোর প্রেজেন্ট ভ্যালু কত, এটাকে আমি বলি ভ্যালু ইন ইউজ। ওকে, সো এগুলা সবই আপনারা গ্র্যাজুয়ালি কভার করবেন, জাস্ট যেহেতু আসলো ডিফারেন্স গুলো আমি বলে দিলাম আপনাদেরকে। ওকে, তাহলে ফেয়ার ভ্যালু বলতে কি বুঝি আমরা, এতটুকু কি এখন ক্লিয়ার? তাহলে এখানে যে আমি ইনভেস্টমেন্টের ফেয়ার ভ্যালু বলছি, ইট ইজ নট দ্য কস্ট ভ্যালু, রাইট? তার মানে কি করতে হবে, আই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ফেয়ার ভ্যালু অফ ইনভেস্টমেন্ট। ক্লিয়ার? ওকে, এখন ইনভেস্টমেন্ট মানে কি, আমি ইনভেস্টমেন্ট বলতে আসলে কি বুঝাচ্ছি? হোয়াট ইজ কল্ড ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি, হোয়াট ইজ দিস? এক কথায় যদি আমাকে বলতে পারেন। অ্যাকুইজিশনের সময় আমি যত টাকা পে করে ওই আমাকে অনলাইনে একটা আনসার দিচ্ছে, আমি শুনে আপনাদেরকে বলছি। হ্যাঁ, আই গট ইউর পয়েন্ট আকাশ। সো আকাশ যেটা বলছে যে ডিউরিং অ্যাকুইজিশন প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে যে কনসিডারেশনটা দেয়, পারচেজ কনসিডারেশন, সেটাকেই আমরা বলি ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি। সবাই কি অ্যাগ্রিড এটার সাথে? এটি তো আসলে ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি, মানে হচ্ছে আমি সাবসিডিয়ারিকে অ্যাকোয়ার করার সময় যেই কনসিডারেশনটা দিচ্ছি, যেমন আমি এখানে কত টাকা দিচ্ছি, $60,000। এখন এই $60,000 তো আমি অনেক ভাবেই দিতে পারি। আমি এর মধ্যে 30,000 ক্যাশ দিতে পারি, 30,000 এর আমি ইকুইভ্যালেন্ট শেয়ার দিতে পারি, ঠিক না? আবার আমি এখন নাও দিতে পারি, আমি 5 বছর পরেও দিতে পারি, রাইট? তার মানে এই কনসিডারেশন, এই ইনভেস্টমেন্টের কি কি মোড হইতে পারে সেটা আমরা দেখব। বাট এক কথা যদি বলি, আমি সাবসিডিয়ারিকে অ্যাকোয়ার করার সময় যত কনসিডারেশনই আমি দেই না কেন, সবগুলো কনসিডারেশনের কোন ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে হবে? গট দ্য পয়েন্ট? আই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ফেয়ার ভ্যালু। ক্লিয়ার? এন্ড সেকেন্ড কোয়েশ্চেন, এই ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা প্যারেন্ট কোম্পানি যখন তার ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতেছিল, অথবা যখন ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেছে, তখন এই ইনভেস্টমেন্টটাকে কি হিসেবে দেখাইছে প্যারেন্ট কোম্পানি? তার ইনভেস্টমেন্ট হিসেবে, অ্যাসেট হিসেবে। দেখেন কি হিসেবে দেখাইছে, আমি আপনাদেরকে খুব বেশি ইন্টারভিউ কোশ্চেনে না নিয়ে যাই, আমি দেখাই দিই ও কি হিসেবে দেখাইছে। দেখেন তো কি হিসেবে দেখাইছে, সরি কার আন্ডারে দেখাইছে, অ্যাসেটের আন্ডারে, নন কারেন্ট। তার মানে যখন সে ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছে, তখন এই ইনভেস্টমেন্টটাই দেখাচ্ছে সে নন কারেন্ট অ্যাসেট হিসেবে। বাট এটি রিপ্লেস হয়ে কি হয়ে যাবে, গুডউইল, বিকজ এইটাকে এটাকে অফসেট করার জন্য আমার গুডউইলটা আসছে। তাহলে খেয়াল করে দেখেন, এইভাবে হচ্ছে আমরা গুডউইল ক্যালকুলেশনটা করে থাকি। তাহলে গুডউইলের ফর্মুলাটা এট এ গ্লান্স একটু দেখে ফেলেন। আমরা একটু কুইকলি যাওয়ার চেষ্টা করছিলাম, বাট আপনাদের জন্য এটা একটু রিকল করার ট্রাই করলাম আসলে আপনার জন্য। বাট ওদের সাথে গত ক্লাসে আসলে ইন ডিটেলস এই কোশ্চেনটা সলভ করা হয়েছে ইউসি। তাহলে একটু অ্যাট এ গ্লান্স, ও সরি আমি ওয়ার্কিং টু ওপেন করে রাখছিলাম, ওয়ার্কিং থ্রির আপনি এটা একটু দেখে ফেলেন। সো এই ইনভেস্টমেন্টের কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট আসবে, আজকে আমরা দেখবো যে টাইপ অফ ইনভেস্টমেন্ট কি কি আছে। আর এই ইনফরমেশনটা কোশ্চেনে মোস্ট অফ দ্য টাইম দেওয়া থাকবে যে এনসিআই ফেয়ার ভ্যালু কত। যদি দেওয়া না থাকে আমি আপনাকে শিখাবো কিভাবে ক্যালকুলেট করতে হয়। এন্ড টোটাল ভ্যালু অফ ইনভেস্টমেন্ট 72,500। এই 50,000 অ্যামাউন্টটা কোত্থেকে আসছে বলতে পারবেন আমাকে? মনে পড়ে ওয়ার্কিং টু এর, আমি যে বলছিলাম আপনাদেরকে যে ওয়ার্কিং টু এর
নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি এট অ্যাকুইজিশন ডেট, এই যে রিকল করতে পারতেছি। তাহলে এই যে আমার নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি এট অ্যাকুইজিশন ডেট, এই অ্যামাউন্ট আমার কোত্থেকে আসতেছে আমরা যদি দেখি, দেখেন ওয়ার্কিং টু থেকে। ক্লিয়ার? তো এটা আমাকে আর আলাদা করে ক্যালকুলেট করতে হবে না। তাহলে এই যে 22,500 আমি পেলাম, এটাকে আমরা কি বলতেছি? গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ডেট, রাইট? আচ্ছা, গুডউইলটা এটা আমার কি অ্যাসেট? ট্যানজিবল না ইনট্যানজিবল অ্যাসেট? ইনট্যানজিবল অ্যাসেট, রাইট? এই ইনট্যানজিবল অ্যাসেটের কি কোনো অ্যামortization করতে পারি আমরা? ডেপ্রিসিয়েশন আর অ্যামortization যেটি একই কথা। গুডউইলের কি কোনো ইউজফুল লাইফ থাকে? থাকে না, রাইট? যেমন আওয়ামী লীগের 1 বছর আগে যে গুডউইল ছিল এখন আর নাই। And 20 বছর লাগবে ওদের এই আগের যদি গুডউইল, সরি আমি, বাট এটার আমি এক্সাম্পল দিয়ে হচ্ছে মুরাদ টাকলাকে দিয়ে গুডউইলের এক্সাম্পল অলওয়েজ। মানে মুরাদ টাকলার গুডউইল যে পরিমাণ কমাইছিল, ওর আর আগামী জীবনেও এটা আর ব্যাক পাবে না। সো দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি গুডউইলের পক্ষে কোন ইউজফুল লাইফ ধরাটা টাফ, এটা আসলেই হয় না। বাট সেটার আমাকে একটা কি করতে হবে, ইম্পেয়ারমেন্ট লস হচ্ছে কিনা, এন্ড হোয়াট ইজ ইম্পেয়ারমেন্ট লস, অনেকেরই কোয়েশ্চেন হইতে পারে আপনাদের। দ্যাট আই উইল কভার ইন IAS 36, এটা IAS 36 দিয়ে আমরা যাবো ইনশাল্লাহ। বাট এখানে এতটুকু আমরা জানি যে ইম্পেয়ারমেন্ট লস যেটা আমার অ্যাসেটের ভ্যালুটাকে কমিয়ে দিচ্ছে, অথবা ইম্পেয়ারমেন্ট লস হচ্ছে যেটা অ্যাসেটের ভ্যালুটাকে ডিক্লাইন করে, কমে দেয়। আমি বুঝতে পারছি কথাটা? সো দ্যাট ইজ দ্য সিম্পল থিং ইউ জাস্ট নিড টু আন্ডারস্ট্যান্ড। তাহলে ইম্পেয়ারমেন্ট লসের ডাবল এন্ট্রি যদি আমি জিজ্ঞাসা করি, কি হবে ডাবল এন্ট্রি? ইম্পেয়ারমেন্ট লসের ডাবল এন্ট্রি যদি আমি জিজ্ঞাসা করি আপনাকে, এটা আমার এটার কারণে কি হবে? অ্যাসেটের ভ্যালু বাড়বে না কমবে? তাহলে তাহলে অ্যাসেট যদি কমে যায়, তাহলে আমার অ্যাসেটের অ্যাকাউন্টটা কি হবে? ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। তাহলে গুডউইল ক্রেডিট হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি গুডউইল থেকে মাইনাস করতেছি। ইউ গট দ্য লজিক? এন্ড হোয়াট উইল বি দ্য ডাবল এন্ট্রি, মানে ডেবিট এন্ট্রি কি হবে? ইম্পেয়ারমেন্ট লস ডেবিট, কারণ ইম্পেয়ারমেন্ট লস এটা আমার জন্য একটা লস, একটা এক্সপেন্স, রাইট? ইম্পেয়ারমেন্ট লস ডেবিট, গুডউইল ক্রেডিট, গুডউইল ক্রেডিট। দিস ইজ হাউ অ্যাকচুয়ালি উই উইল লার্ন। আমি এটা এখন বলছি, বাট গ্র্যাজুয়ালি আমি এটা কয়েকবার বলবো আপনাদের, প্রত্যেকটা ডাবল এন্ট্রি শিখে শিখে আমি যাবো ইনশাল্লাহ, নো ইস্যুস। তাহলে এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন খুব কেয়ারফুলি, আপনাকে কি আস্ক করেছে এক্সামিনার, আপনাকে কি গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ক্যালকুলেট করতে বলেছে, না গুডউইল অ্যাট রিপোর্টিং ডেট ক্যালকুলেট করতে বলেছে? সো ইউ সি, আপনি যখন এক্সামে বসবেন, যদি আপনাকে বলে গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ডেট বের করতে, আপনি যদি ভুলে ইম্পেয়ারমেন্ট লস ক্যালকুলেট করে তারপরে গুডউইল অ্যাট রিপোর্টিং ডেট বলেন, তাহলে কি আপনি মার্কটা পাবেন? বিকজ আপনাকে কিন্তু এক্সামিনার বলে নাই যে ইম্পেয়ারমেন্ট লস কনসিডার করে গুডউইল ক্যালকুলেট করতে, রাইট? সো এটা একটু কেয়ারফুলি আপনারা হ্যান্ডেল করবেন। তাহলে ওয়ার্কিং 3 তে এই হচ্ছে আমার বেসিক জিনিস, এর বাইরের যে জিনিসগুলো আসবে আমরা আজকে ইনশাআল্লাহ দেখব। এরপরে থাকে ওয়ার্কিং 4 এন্ড ওয়ার্কিং 5। ওয়ার্কিং 4টা কি, যেটা একটু আগে আমরা নামটা জেনে আসছি, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। ওকে, সেটা কিভাবে ক্যালকুলেট করব? ফেয়ার ভ্যালু অফ এনসিআই, যেটা আমরা ওয়ার্কিং 3 তে করলাম একটু আগে, যেটা কোশ্চেন থেকে আমার সরাসরি 12,500 দেওয়া ছিল। এই লাইন আইটেমটা কোত্থেকে আসলো? ওই 1000 মনে আছে? আমরা ওয়ার্কিং 2 তে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট ক্যালকুলেট করেছিলাম, সেটা 20% আমার কাকে দিতে হবে? শেয়ারটা এনসিআই কে দিতে হবে, and this is that 20% from working 2. ক্লিয়ার? ওকে, তাহলে এই দুইটা অ্যাড করলে টোটাল ভ্যালু অফ এনসিআই কত পাচ্ছি আমরা? 13,500। নাও মাই কোশ্চেন টু ইউ গাইস, এই 13,500 আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের কোথায় প্রেজেন্ট করব? ইজ ইট মাই অ্যাসেট? it is my other component of equity, right? other component of equity, তার মানে এটাকে আমি সরাসরি শেয়ার ক্যাপিটালও বলতে পারছি না, বিকজ দিস ইজ নট মাই শেয়ার ক্যাপিটাল, দিস ইজ নট মাই দ্য রিটেন এনি সর্ট অফ থিং। সো দিস ইজ লেখাই আছে আদার কম্পোনেন্ট অফ ইকুইটি, তাহলে এটা কোথায় যাবে? একদম ইকুইটির বটম লাইন আইটেম হিসেবে এটা আমাকে নিতে হবে, রাইট? ওকে, বাট এটা কিন্তু কোনোভাবেই আমার ডেপ্ট না, মনে রাখতে হবে। এটা ডেপ্ট হইলে কি হতো? ওকে আমার ফিক্সড একটা ইন্টারেস্ট দিতে হতো, বাট আমি কি ওকে কোনো ফিক্সড ইন্টারেস্ট দিচ্ছি? প্রফিট হলে যতটুকু পোস্ট অ্যাকুইজিশন প্রফিট ততটুকু প্রপোর্শনেট রেট ও পাবে, লস হলে কিন্তু সেই লসটাও ওকে বেয়ার করতে হবে না? যেমন এখানে যদি পোস্ট অ্যাকুইজিশন প্রফিট না হতো, যদি লস হতো, তাহলে কি আর এটা আমি প্লাস করতাম না মাইনাস করতাম?
আমি বুঝতে পারছি কথাটা? দিস ইজ হাউ ইট ওয়ার্কস এন্ড ইট উইল ওয়ার্ক। তাহলে ওয়ার্কিং ফোরে আমরা দেখলাম মোটামুটি ভাবে এই হচ্ছে আমার নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, যেটা আমার ইকুইটির বটম লাইন হিসেবে যাবে। এন্ড লাস্ট ওয়ার্কিং কি ছিল আমার? গ্রুপ রিটেন আর্নিংস। আমি যখন কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের ইকুইটি সেকশন করব, ইকুইটি সেকশনে শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম আমি কারটা নিব? প্যারেন্ট সাবসিডিয়ারি বোথ নাকি শুধু প্যারেন্টেরটা নিব? মনে পড়ে গত ক্লাসের একটা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন করার সময় আমি যখন ইকুইটি সেকশনটা করব, ইকুইটি সেকশনে আমি শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম কারটা নিব? প্যারেন্ট অ্যান্ড সাবসিডিয়ারি বোথ অর অনলি প্যারেন্ট কোম্পানি? গত ক্লাসে এটা আমরা অনেক ডিটেলস ডিসকাশন করেছি। অলওয়েজ রিমেম্বার, প্যারেন্ট কোম্পানি যখন কনসলিডেট করে সাবসিডিয়ারি কোম্পানির যে শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, যেটা আমার রিপ্লেসমেন্ট হয়ে আলটিমেটলি গুডউইল চলে আসছে, সো এখানে কনসলিডেশনের সময় আমি যখন শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম নিব, শুধু কারটা নিব? অনলি প্যারেন্ট কোম্পানি। আমি আবারও বলছি, অনলি প্যারেন্ট কোম্পানি। দেন নেক্সট লাইন আইটেমটা কি? রিটেন আর্নিংস। সেই রিটেন আর্নিংস হিসাবে আমার আসবে হচ্ছে ওয়ার্কিং ফাইভ, গ্রুপ রিটেন আর্নিংস। ক্লিয়ার? ওকে। গ্রুপ রিটেন আর্নিংস এ কি কি আসবে? প্যারেন্টের যে রিটেন আর্নিংস 70,000, এটা কোত্থেকে আসছে? প্যারেন্টের রিটেন আর্নিংস দেখেন তো একটু, প্যারেন্টের রিটেন আর্নিংস কত টাকা আছে এখানে? দেখেন প্যারেন্টের রিটেন আর্নিংস কত আছে। নাও মাই কোয়েশ্চেন, এই 70,000 কে আমাকে আর অ্যালোকেট করতে হবে বিটুইন প্যারেন্ট এন্ড সাবসিডিয়ারি? বিকজ এটা তো কার? এটা তো প্যারেন্টেরই প্রফিটের টাকাটা, রাইট? তাহলে প্যারেন্টের এই 70,000 এর সাথে কি অ্যাড হবে? ওই যে সাবসিডিয়ারির যে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, তার কত পার্সেন্ট অ্যাড হবে এখানে? 80%। ক্লিয়ার? আমি বুঝতে পারছি? ওকে। এই পাঁচটা ওয়ার্কিং নিয়ে গত ক্লাসে আমরা এই ডিটেলসে ডিসকাশন করেছি। এন্ড এটা ছাড়াও আমরা আরেকটা বেসিক মেথড নিয়ে কথা বলেছিলাম, যেটা আপনারা একটু আপনাদের পিছনে দুজনের চেহারা দেখে মনে হলো একটু দেখাই দেওয়াটা বেটার। এই যে এই পাঁচটা একটু দেখে ফেলেন। This is the process of consolidation. আমরা কিভাবে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন করব সেটার বেসিক মেকানিজম। কি কি করব? আমার প্যারেন্ট এবং সাবসিডিয়ারির অ্যাসেট লায়াবিলিটি গুলো আমরা লাইন বাই লাইন অ্যাড করব। ক্লিয়ার? ওকে। নাম্বার 2 কি বলছি? ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি, সেটা কি আর থাকবে? সেটা রিপ্লেস হয়ে কি হয়ে যাবে? গুডউইল। এই গুডউইলটা আমি কোন ওয়ার্কিং থেকে আনবো? ওয়ার্কিং 3 তে। এবং গুডউইলের সাথে যদি কোনো ইম্পেয়ারমেন্ট লস থাকে, সেই ইম্পেয়ারমেন্ট লসটা আমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। ক্লিয়ার? এই 3 নাম্বার লাইনে এতক্ষণ বলতেছিলাম, আপনারা একটু ভালো করে দেখেন। 3 নাম্বার লাইনের কথাটাই আমি বলছিলাম এতক্ষণ ধরে। But remember, the equity component, share capital, share premium will be considered only for parent company, and retained earnings and revaluation reserve will be considered only post acquisition component. Right? যতটুকু পোস্ট অ্যাকুইজিশন হবে সাবসিডিয়ারি ততটুকুই আমি নিব। and the retained earnings will be replaced by group retained earnings, যেটা আমরা একটু আগে ওয়ার্কিং 5 এ দেখলাম। তারপরে আমরা 4 নাম্বারটা কি বলছিলাম? 4 নাম্বারটা আসলে আজকে আমি কভার করতে পারবো না। আজকে আমি যে দুইটা টপিক নিয়ে কথা বলবো আমি একটু পরে লিস্টে দেখাচ্ছি, বাট 4 নাম্বারটা একটু আপনারা মাথায় রাখেন যে অল টাইপ অফ ইন্ট্রা গ্রুপ ট্রেডিং। হোয়াট ইজ ইন্ট্রা গ্রুপ ট্রেডিং? এনি ট্রানজাকশন বিটুইন প্যারেন্ট এন্ড সাবসিডিয়ারি, রাইট? যেমন এটার একটা ছোট এক্সাম্পল আমি দেই, সেটা হচ্ছে আমার বাসার কথাই বলি। গতকালকেও একইভাবে বলছি, গ্রুপ অ্যাকাউন্টিং আমি শিখছি আমার বাসা থেকে, বিকজ ইটস সিমিলার লাইক ইউর ম্যারেজ লাইফ। ওকে, আমার মা হাউস ওয়াইফ, আমার আব্বু হচ্ছে বিজনেসম্যান। সো সামটাইমস হোয়াট আই গট টু হার্ড, যে মা আব্বুর কাছে টাকা পায়, মানে অলওয়েজ মা ক্লেম করে যে তোমার কাছে আমি 10,000 টাকা পাই, 20,000 টাকা পাই, 30,000 টাকা পাই। এখন আমাকে একটু বলেন তো, এই যে 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা মা যে আব্বুর থেকে ক্লেম করে, মার জন্য তো এটা রিসিভেবল, রাইট? আব্বুর জন্য এটা পেয়েবল, যে দিতে হবে। বাট এই টাকাটা কি আসলেই রিসিভেবল, পেয়েবল হবে? কি মনে হয় এটা হয় আসলে কোনোদিন? আচ্ছা, সেকেন্ড পয়েন্ট আসেন, মা কি ইনকাম করে? এই টাকাটা কিসের আসলে?
কোন না কোনো ভাবে তো আব্বুই টাকাটা বাসায় আনছে, সেখান থেকে হয়তো বা সাইড হয়েছে, সেখান থেকে হয়তো বা আবার মা টাকা লোন দিচ্ছে, আবার আব্বু পরে। সো দিস ইজ নেভার এন্ডিং থিং, রাইট? তাহলে এই রিসিভেবল, এই পেয়েবল কে আমরা কখনোই রিয়েলাইজ করতে পারবো না। সো আমি একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, দ্যাট ইজ কল্ড ইন্ট্রাগ্রুপ ট্রেডিং, and that happens between parent and subsidiary. তাহলে প্যারেন্ট যদি সাবসিডিয়ারির কাছে কোনো টাকা পায়, অথবা সাবসিডিয়ারি যদি প্যারেন্টের কাছে কোনো টাকা পায়, that is not a realized thing. I cannot recognize those receivable and payable. Clear? That I need to eliminate, I need to exclude those transactions. কথাটা বুঝতে পারছি? That is called intragroup trading. ওকে, আর 5 নম্বরটা আমরা কি বলছি? 5 নম্বরটা নিয়ে গত ক্লাসে আমরা অনেক ডিসকাশন করেছি। সেটা হচ্ছে আমরা ওয়ার্কিং ওয়ানে যখন ডিটারমাইন করলাম অ্যাকুইজিশন ডেট কবে, রিপোর্টিং ডেট কবে, এই অ্যাকুইজিশন ডেট এবং রিপোর্টিং ডেটের যে ডিফারেন্সটা, যে গ্যাপটা, এটা যদি 12 মান্থের কম হয়, তখন আমাকে কি করতে হবে? তখন সাবসিডিয়ারির যত ইনকাম, যত এক্সপেন্স, সেটা আমাকে কত ওই মান্থ বেসিসে প্রোরাটা করতে হবে। দ্যাট ইজ নাম্বার 5। বুঝতে পারছি কথাটা? And this is what we covered in our last class. I supposed to complete in 10 minutes, but অনেক টাইম লেগে গেল, and I am not regretting for this, but it requires এই রিভিশন গুলো আপনাদের লাগবে। Now, what is the topic for today? গত ক্লাসে আমরা একটা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন করেছি, and যেটা রেকর্ডিংটাও আপলোড করা আছে ইউটিউবে, ইউ ক্যান ওয়াচ দ্যাট লেকচার। আমি এটার এক্সেল এবং ওয়ার্ড দুইটাই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। সো ইফ ইউ আর নট অ্যাডেড অন হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জারে একটা লিংক দেওয়া আছে, অর আই এম শেয়ারিং মাই নাম্বার, আপনি আমাকে নক দিতে পারেন, আই ক্যান অডিও গ্রুপ। সো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি রিসোর্স গুলো ডেইলি দিয়ে দিব, এভরিডে। ওকে, নাও আজকে আমরা মেইনলি কভার করবো আসলে দুইটা টপিক। একটা হচ্ছে ফেয়ার ভ্যালু অফ অ্যাডজাস্টমেন্ট, লাইক ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট এট অ্যাকুইজিশন ডেট, নাম্বার 1। ওকে, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে টাইপ অফ ইনভেস্টমেন্ট অর টাইপ অফ কনসিডারেশন ইন সাবসিডিয়ারি, যেটা একটু আগে আমরা ওয়ার্কিং 3-তে দেখছিলাম, মনে পড়ে? ওকে, তাহলে আমরা ফার্স্টে আসি যে ফেয়ার ভ্যালু ইনভেস্টমেন্ট বলতে আসলে আমরা কি বুঝি। হোয়াট ইজ কল্ড ফেয়ার ভ্যালু ইনভেস্টমেন্ট? সো আমরা যখন কনসলিডেশন করব, এই পয়েন্টটা অলওয়েজ কিপ ইন মাইন্ড যে অল টাইপ অফ অ্যাডজাস্টমেন্ট, অল টাইপ অফ এন্ট্রি দ্যাট হ্যাজ টু বি কনসিডার্ড অ্যাজ এ ফেয়ার ভ্যালু। সো আমাকে সবসময় ফেয়ার ভ্যালুতেই অ্যাডজাস্টমেন্ট গুলো করতে হবে, পার্টিকুলারলি রিলেটেড টু দ্য সাবসিডিয়ারিস অ্যাডজাস্টমেন্ট। কেন? আমি একটু আপনাদেরকে লজিকটা বুঝাই বলি। সে ফর এক্সাম্পল, এডবেস একটা লার্নিং পার্টনার। সো হঠাৎ করে 10 মিনিট স্কুল বললো যে সে এডবেস কে কিনে নেবে। ওকে, আচ্ছা, এখন 10 মিনিট স্কুল যখন এডবেস কে কিনবে, এডবেস এর যত অ্যাসেট আছে, যত লাইবিলিটিস আছে, এইগুলা কোন ভ্যালুতে নিলে ওর জন্য নেগোসিয়েশনটা, ওর জন্য অ্যাকুইজিশন কনসিডারেশনটা ক্যালকুলেট করা ইজি হবে। 10 minute school is a parent company, they are targeting to acquire Adbase, তার মানে Adbase subsequently will become subsidiary company of 10 minute school, right? Now tell me, from the perspective of 10 minutes school, ও যখন Adbase কে acquire করবে, Adbase এর যত অ্যাসেট আছে, যত লাইবিলিটিস আছে, এটা কোন ভ্যালুতে মেজার করলে 10 মিনিটস স্কুলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, প্রপার অ্যাকাউন্টিং হবে to consider the value of Adbase, cost value or fair value? আমি বুঝতে পারছি কথাটা? কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, কোনটা ট্রু অ্যান্ড ফেয়ার হবে? Obviously the fair value. That is what we are saying. আমি বুঝতে পারছি কথাটা? তাহলে এখন আসি, Adbase এর অনেক প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আছে না? এই যে এগুলো সবই তো ও প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, রাইট? এখন এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ক্যারিং ভ্যালু আছে ধরেন, সে ফর এক্সাম্পল $10 million, জাস্ট অ্যাপারেন্টলি, ওকে, অর $1 million, $1 million, এটা হচ্ছে তার ক্যারিং ভ্যালু। হাউ টু ক্যালকুলেট ক্যারিং ভ্যালু? ওর কস্ট থেকে যত অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিছে, ওইটা আজকের ক্যারিং ভ্যালু কত আছে, সেটা হচ্ছে $1 million। নাও যখন আমি অ্যাকোয়ার করছি,
অ্যাকুইজিশনের সময় এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ক্যারিং ভ্যালুটা আর 1 মিলিয়ন নাই, এটা হয়ে গেছে হচ্ছে 1.5 মিলিয়ন। হইতে পারে না? ওর বিল্ডিং এর দাম বেড়ে গেছে, হইতেই পারে। অনেকগুলো এসে হয়তো বা দাম বেড়ে গেছে, হতেই পারে। তাহলে 1.5 মিলিয়ন। নাও টেল মি, আমি যখন নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি, আমি যখন সাবসিডিয়ারির মানে এডবেজের যখন নেট অ্যাসেট ক্যালকুলেট করব, তখন এই যে আমার ফেয়ার ভ্যালুটা বাড়লো প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এই অ্যাডজাস্টমেন্টটাকে আমাকে করে নিতে হবে কিনা, এই অ্যাডজাস্টমেন্টটাকে আমাকে দিতে হবে কিনা ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ 10 মিনিট স্কুল, নাকি আমি 1 মিলিয়নই এটাকে রেকগনাইজ করব? আমি কোশ্চেনটা বুঝাতে পারিনি, আমি আবার বুঝাই বলি। 10 মিনিট স্কুল অ্যাকোয়ার করতেছে এডবেজ কে, ইউ সি এডবেজ কে অ্যাকোয়ার করে ফেলছে। নাও যেটা বললাম যে ফেয়ার ভ্যালু কনসিডার করে সে অ্যাকুইজিশন করে ফেলছে। এখন এডবেজ এর প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে এডবেজ এর ব্যালেন্স শিটে এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে $1 মিলিয়ন। ক্লিয়ার? বাট 10 মিনিট স্কুল যখন কনসিডার করছে তখন কোন ভ্যালুতে কনসিডার করছে? ক্যারিং ভ্যালুতে? কোন ভ্যালু? ফেয়ার ভ্যালু। তাহলে এই প্রপার্টির ফেয়ার ভ্যালু কত ছিল? 1 মিলিয়ন না 1.5 মিলিয়ন? 1.5 মিলিয়ন, রাইট? 1 মিলিয়ন ছিল ক্যারিং ভ্যালু, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ক্যারিং ভ্যালু ছিল 1 মিলিয়ন, বাট ফেয়ার ভ্যালু কত ছিল? 1.5 মিলিয়ন। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে 10 মিনিট স্কুল কি এটাকে 1 মিলিয়নেই দেখাবে না 1.5 মিলিয়নে দেখানো উচিত? মানে আমার কোয়েশ্চেনের সিম্পল আনসার হচ্ছে ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট করতে হবে কিনা, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। করতে হবে, করতে হবে, রাইট? আমি একটু আগে যেটা বললাম যে যখন প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কনসলিডেট করবে সাবসিডিয়ারিকে, তাহলে সাবসিডিয়ারির যত আইটেম আছে, যত অ্যাসেট আছে, যত লায়াবিলিটিস আছে, সব কোন ভ্যালুতে মেজার করতে হবে? ক্লিয়ার? তাহলে আমাকে এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টটাও কোন ভ্যালুতে মেজার করতে হবে? আমি কি বুঝাতে পারলাম কথাটা? কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা, এখন আসি, আমি যে ফেয়ার ভ্যালুতে মেজার করব, আমি কি প্যারেন্ট কোম্পানি, রাইট? আমি প্যারেন্ট কোম্পানি, তাহলে আমি এই ফেয়ার ভ্যালু মেজারমেন্টটা কোন ওয়ার্কিং এর সাথে অ্যাডজাস্ট করব বলেন তো? মানে আমি ওই যে 5টা ওয়ার্কিং এর মধ্যে কোন ওয়ার্কিং এর সাথে অ্যাডজাস্ট করব? এই ফেয়ার ভ্যালুটা কার ফেয়ার ভ্যালু, প্যারেন্টের না সাবসিডিয়ারির? সাবসিডিয়ারির, রাইট? সাবসিডিয়ারির। তাহলে সাবসিডিয়ারির ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টটা সাবসিডিয়ারির ওয়ার্কিং এর সাথে যাবে নাকি? তাহলে সাবসিডিয়ারির ওয়ার্কিং কত মনে পড়ে? ওয়ার্কিং নাম্বার 2। আমি কি কঠিন করে বলতেছি কোনো কথা? আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, এন্ড সেটা আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন দ্যাট ইউ উইল সি। এখন আসেন ওয়ার্কিং 2, রাইট? ওকে, ওয়ার্কিং 2 এর নাম কি? নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি, ঠিক না? নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি। নাও টেল মি যে আমার এখানে অ্যাসেটের ফেয়ার ভ্যালুটা বাড়ছে না কমছে ক্যারিং ভ্যালু থেকে? কতটুকু বাড়ছে? 0.5 মিলিয়ন, মানে 500,000। আমি যদি $5 লাখ কথা বলি, $5 লাখ, রাইট? ওকে, এখন আমাকে আপনি বলেন এই $5 লাখ কোন ডেটে বেড়েছে, অ্যাকুইজিশন ডেটে না রিপোর্টিং ডেটে? আমি ফেয়ার ভ্যালুটা কখন মেজার করতেছি? অ্যাকুইজিশন ডেটে। তাহলে এটা আমার অ্যাকুইজিশন ডেটেও অ্যাডজাস্ট হবে, রিপোর্টিং ডেটেও অ্যাডজাস্ট হবে। নাও মাই সেকেন্ড কোশ্চেন ইজ, এখানে অ্যাসেটের ভ্যালু কি বাড়লো না? বাড়লো তো, বাড়ছে না? ওকে, তাহলে এটা আমার নেট অ্যাসেটকে বাড়াবে না কমাবে? আমি কি বুঝাতে পারতেছি কথাটা? তাহলে এটা আমার নেট অ্যাসেটকে কি বাড়াবে না কমাবে? বাড়াবে। তাহলে আপনাকে এক্সামিনার এই কথাগুলো বলে দিবে, এই যে 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন অ্যাকুইজিশন ডেটে এতটুকু বেশি হয়েছে না কম হয়েছে, এগুলো সব বলে দিবে। জাস্ট হোয়াট ইউ নিড টু ডু, ইউ জাস্ট নিড টু অ্যাডজাস্ট ইট উইথ ওয়ার্কিং 2। আমি কি বুঝতে পারছি কথাটা? ইউ জাস্ট নিড টু অ্যাডজাস্ট ইট উইথ ওয়ার্কিং 2। তাহলে ওয়ার্কিং 2 তে আপনি আপনার এই ফেয়ার ভ্যালু, এক্সেস ফেয়ার ভ্যালুটুকু অ্যাডজাস্ট করবেন অ্যাট অ্যাকুইজিশন ডেট, অ্যাট রিপোর্টিং ডেট। এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার? তাহলে এই অ্যাডজাস্টমেন্ট আমি কিভাবে করব, আমরা যদি একটু মানে আমরা আমাদের এই বেসিক ওয়ার্কিং থেকে যদি দেখে আসি, জাস্ট আমি দিয়ে দিব, হ্যাঁ দিয়ে দিব।
তাহলে এটা আমার কোন ওয়ার্কিং এর সাথে আসবে? ওয়ার্কিং 2, রাইট? এই যে, তাহলে ওয়ার্কিং 2 এর এইখানটাতে আমার জাস্ট অ্যাড হয়ে যাবে, রাইট? এখানে আমার কি অ্যাড হবে? অ্যাড ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট। এগ্রি? ফেয়ার ভ্যালু অফ, আমি হয়তো বা বলে দিতে পারি, অফ পিপিই, মানে আমি যে আইটেমের ফেয়ার ভ্যালুটা অ্যাডজাস্ট করবো। এখন এখানে তো পিপিই হইতে পারে, ব্র্যান্ডের ভ্যালু হইতে পারে, অন্য অন্য ফেয়ার ভ্যালু হতে পারে, ঠিক না? ওকে, তাহলে এটা আমার অ্যাকুইজিশন ডেটেও যাবে। কত বলছিলাম আমরা? 500,000। এটা আমার রিপোর্টিং ডেটেও যাবে। এটার কারণে কোনো ডিফারেন্স আসবে? কারণ অ্যাকুইজিশন ডেটেও যেটা, রিপোর্টিং ডেটেও ঠিক একই। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এই যে অ্যাকুইজিশন ডেটে আমি যে আমার ফেয়ার ভ্যালুটা 500,000 বাড়ানোর অ্যাডজাস্টমেন্টটা দিলাম, আমি কোন আইটেমের অ্যাডজাস্টমেন্টটা দিলাম? প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, isn't it? Property, plant and equipment. Now my next question to you guys, property, plant and equipment, it is depreciable item or not depreciable item? Non depreciable item, এটার উপরে আমরা কি করি? ডেপ্রিসিয়েশন চার্জ করি না? ওকে, আমরা কোন আইটেম গুলাকে ডেপ্রিসিয়েবল বলি? যেই আইটেমের আমার সার্টেন ইউজফুল লাইফ থাকে, রাইট? যেই আইটেমের সার্টেন ইউজফুল লাইফ থাকে না সেটার আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করি না, জাস্ট বেসিক থিং। তাহলে এখন আমি যদি বলতাম এটা ল্যান্ডের ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট, তখন কি এটা ডেপ্রিসিয়েবল হতো? আমি বুঝাতে পারতেছি কথাটা? তার মানে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে এই জায়গাটাতে, যে এটা কি ডেপ্রিসিয়েবল আইটেমের কোন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে নাকি নন ডেপ্রিসিয়েবল কোন আইটেমের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। গট দ্য পয়েন্ট? আচ্ছা, এখন আমি বললাম যে এটা ডেপ্রিসিয়েবল আইটেমের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। ওকে, তাহলে ডেপ্রিসিয়েবল অ্যাডজাস্টমেন্টের যদি আইটেম হয় তাহলে আমাকে কি করতে হবে? এখন আমি এই যে 500,000 এক্সট্রা অ্যাড করলাম, এটার আমাকে একটা ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টের ডেপ্রিসিয়েশনটুকু এখন চার্জ করতে হবে না? কারণ সাবসিডিয়ারি এতদিন কোন ভ্যালুর উপর ডেপ্রিসিয়েশন চার্জ করে আসছে? ওর যে কস্ট ক্যারিং ভ্যালু ছিল সেটা, বাট এখন ভ্যালু কি আর কস্ট ভ্যালু আছে? এখন এটা কি হয়ে গেছে? ফেয়ার ভ্যালু, মানে রিভ্যালুয়েশন হয়ে গেছে 1.5 মিলিয়ন। তাহলে আমার এক্সট্রা 500,000 এর উপর কি ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়েছে অলরেডি? হয় নাই। তাহলে এই 500,000 এর উপর আমাকে এখন কি করতে হবে? ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। গট দ্য পয়েন্ট? তাহলে এই 500,000 এর উপর যে আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করবেন, ইউজফুল লাইফ, রিমেইনিং ইউজফুল লাইফ জানা না থাকলে কি করতে পারবেন? তাহলে এটাও আপনাকে কোশ্চেনে বলে দিবে যে এই আইটেমের রিমেইনিং ইউজফুল লাইফ কত। সো আমি ধরে নিচ্ছি রিমেইনিং ইউজফুল লাইফ হচ্ছে আরো 10 ইয়ার্স। তাহলে আমাকে এখন কি করতে হবে? ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে প্রতি বছর। তাহলে 500,000 কে যদি 10 দিয়ে ডিভাইড করেন কত হয়? 500 মানে 50,000 আর কি, নাকি 50,000 হওয়ার কথা, ঠিক না? ওকে, whatever, 5,000 or 50,000, should be 50,000. তাহলে নাও what will be the excess depreciation? এই যে ডেপ্রিসিয়েশনটা বের করলাম এটাকে আমরা বলি এক্সেস ডেপ্রিসিয়েশন, কারণ এটা আমরা অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতেছি। তাহলে এই এক্সেস ডেপ্রিসিয়েশন, নেক্সট কোশ্চেন হচ্ছে এই এক্সেস ডেপ্রিসিয়েশন এটা আমার এই অ্যাসেটের ভ্যালুটাকে বাড়াবে না কমাবে? কমাবে। তাহলে অ্যাসেটের ভ্যালু যদি কমায় এটা আমার নেট অ্যাসেটকে বাড়াবে না কমাবে? সাবসিডিয়ারি অ্যাসেটের ভ্যালু যদি কমে নেট অ্যাসেটও কমবে, ক্লিয়ার? তাহলে এটা আমার লেস হবে, ঠিক না? এটা আমার কি হবে? লেস হবে। তার মানে এটা আমি নেট অ্যাসেট থেকে মাইনাস করব। বাট মাই নেক্সট কোশ্চেন, এটা আমি কোন ডেটে মাইনাস করব? অ্যাকুইজিশন ডেটে না রিপোর্টিং ডেটে? আমি আমার ডেপ্রিসিয়েশন কখন অ্যাডজাস্ট করি? অলওয়েজ রিমেম্বার, আমাদের ইয়ার এন্ড অ্যাডজাস্টমেন্ট থাকে না? ডেপ্রিসিয়েশন ইজ মাই ইয়ার এন্ড অ্যাডজাস্টমেন্ট, রাইট? ডেপ্রিসিয়েশন আমরা কখন অ্যাডজাস্ট করি? অ্যাট এন্ড অফ দ্য ইয়ার। তাহলে এইটা আমার কোন ডেটের সাথে অ্যাডজাস্ট হবে? রিপোর্টিং ডেটের সাথে। তাহলে আমি এখানে এটা কি করব? লেস এক্সেস ডেপ্রিসিয়েশন অন ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট। তাহলে কতটুকু বলছি এক্সেস ডেপ্রিসিয়েশন? 50,000। ক্লিয়ার? আমি কি বুঝতে পারতেছি পয়েন্টগুলো আপনাদেরকে? কোনো কি কনফিউশন থাকতেছে এই জায়গাটাতে? তাহলে আমরা ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট হিসেবে যেই ইনফরমেশন গুলো পাবো অ্যাডিশনাল ইনফরমেশনে, সেই ইনফরমেশন গুলো আমি কোথায় অ্যাডজাস্ট করব? ওয়ার্কিং টুতে। ক্লিয়ার? এবং ওয়ার্কিং টুতে আমার কিভাবে অ্যাডজাস্ট হবে?
ঠিক আমি এতক্ষণ যে সিনারিও গুলো কথাগুলো বললাম ঠিক এইভাবে আপনাকে এখন এই অ্যাডজাস্টমেন্ট গুলো করতে হবে। ওকে, আচ্ছা আমি একটু ডিফারেন্ট সিনারিওর কথা বলি। আমরা এতক্ষণ যেটা দেখলাম এটা হচ্ছে টিপিক্যাল 99% ক্ষেত্রে এইভাবেই থাকবে। বাট যদি এটা অপোজিট হয়, অ্যাসেটের ভ্যালু যদি না বেড়ে কমে যায়, হোয়াট উড হ্যাপেন? যদি অ্যাসেটের ভ্যালু, ফেয়ার ভ্যালু আমার কি ছিল 1 মিলিয়ন থেকে 1.5 মিলিয়ন হলো না, যদি 1 মিলিয়ন থেকে এটা 0.8 মিলিয়ন হয়ে যেত, দেন হোয়াট উড উই ডু? আমি কি তখন আর অ্যাড করতাম? না, মাইনাস করে দিতে তাহলে এখানে আমি যে অ্যাড বলে দিলাম এটা তো আমার লেসও হতে পারে, লেসন লেসও হতে পারে। বাট আই নো দ্য রিলেশনশিপ বিটুইন অ্যাসেট এন্ড নেট অ্যাসেট, আমরা জানি এটা, দ্যাটস ওয়াই আমরা এটাকে আর আলাদা করে খুব একটা ডিটেলস বলার ট্রাই করছিলাম না। বাট আমি বলছি কারণ এক্সাম সিনারিওতে আসতেই পারে যে আপনাকে বলতেই পারে যে ফেয়ার ভ্যালুটা কমে গেছে, তাহলে কমে গেলে তখন কি হবে? অ্যাসেট যদি কমে যায় নেট অ্যাসেট কমবে না? জি গট দ্য পয়েন্ট? তাহলে তখন ভাইস ভার্সা হবে। আবার তখন কি হবে? ডেপ্রিসিয়েশন থেকে মাইনাস হবে না প্লাস হয়ে যাবে? তখন আবার ডেপ্রিসিয়েশনটা প্লাস হয়ে যাবে, বলে যে এক্সেস এক্সেস ডেপ্রিসিয়েশন। আমি কি বুঝাতে পারতেছি কথাটা? এটা আমার বিকজ আমি অলরেডি ডেপ্রিসিয়েশন বেশি চার্জ করে ফেলছি, এখন আমার ডেপ্রিসিয়েশন চার্জটাও কমিয়ে দিতে হবে। গট দ্য পয়েন্ট? তাহলে এতক্ষণ আমরা যে ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট দেখলাম এটা দেখলাম হচ্ছে অ্যাসেটের ক্ষেত্রে। অ্যাসেটের ক্ষেত্রে কি ক্লিয়ার? আমি আবার সামারি করে বলি, ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ফর অ্যাসেট যদি এটা ইনক্রিজ করে ফেয়ার ভ্যালু, তাহলে এটা ওয়ার্কিং টুতে আমার অ্যাসেটের যতটুকু ইনক্রিজ করছে ততটুকু আমার অ্যাকুইজিশন ডেটে অ্যাসেট বাড়বে, রিপোর্টিং ডেটেও নেট অ্যাসেট বাড়বে, রাইট? এবং এটা যদি ডেপ্রিসিয়েবল হয় তাহলে আমার ওই এক্সেস ডেপ্রিসিয়েশনটুকু রিপোর্টিং ডেট থেকে আমি মাইনাস করব, কারণ এটা আমার নেট অ্যাসেটকে কমিয়ে দিচ্ছে। ক্লিয়ার? আর এটার ভাইস ভার্সা হচ্ছে যদি অ্যাসেটের ভ্যালু কমে যায় তখন নেট অ্যাসেটও কমবে আর এক্সেস ডেপ্রিসিয়েশনটা তখন প্লাস হয়ে যাবে। আপনারা কি আমার সাথে একমত সবাই? ওকে, এখন এটা যদি লায়াবিলিটির ক্ষেত্রে হয় তখন কি হবে? মানে আমার ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট তো এখানে, কারণ নেট অ্যাসেট কি শুধু অ্যাসেটের সাথে রিলেটেড? নেট অ্যাসেট তো লায়াবিলিটির সাথেও রিলেটেড। তাহলে এটা যদি লায়াবিলিটি হয় তখন কি হবে? যদি কোনো লায়াবিলিটির ফেয়ার ভ্যালু বাড়ে, এই গট দ্য পয়েন্ট? যদি কোনো লায়াবিলিটির ফেয়ার ভ্যালু বাড়ে তখন এটা কি হবে? এটা আমার রিভার্স ইম্প্যাক্ট, এটা আমার নেট অ্যাসেটকে কমিয়ে দিবে। আবার যদি লায়াবিলিটি কমে যায় তখন নেট অ্যাসেটকে ইনক্রিজ করবে। আমি জাস্ট আপনাদেরকে লজিক গুলো দেখানোর চেষ্টা করছি, আমি জাস্ট লজিক গুলো বোঝানোর চেষ্টা করছি। জাস্ট নেক্সট আপনি যখন কোনো কোয়েশ্চেন পাবেন ইউ জাস্ট অ্যাপ্লাই দোজ থিং, দোজ লজিক, দ্যাটস ইট। ক্লিয়ার? তাহলে ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টে কি কি অ্যাডজাস্টমেন্ট হবে এই জায়গাটা কি আর কোনো কনফিউশন আছে আমাদের? সরি কি হয়ে গেল? জাস্ট হ্যাং করছেন হুম, আই ডোন্ট নো, কোন একটা মন খারাপ হয়েছে এই জন্য হয়তো রিস্টার্ট নিচ্ছে, লিখে তো হইতে পারে। লিখে তো রেকর্ডিং হ্যাঁ, রেকর্ড হচ্ছে, আচ্ছা আই বিলিভ, নো প্রবলেম। ওকে, জাস্ট আপনারা এই দুইটা লাইন পড়ে ফেলেন, এতক্ষণ যা বললাম আমরা জাস্ট পড়ে ফেলেন, কারণ এতক্ষণ তো আমরা গল্প করলাম, গল্পের সামারিটা কি দাঁড়ালো একটু দেখে ফেলেন। সিরিজ দিয়ে আমি কি করতাম? আমরা কি একমত এতক্ষণ যা বললাম? ওকে, বাট এই কথাটাই যদি আমি আগে বলতাম তাহলে আপনাদের ব্রেইনে একটু বোধগম্যতার দিকে চ্যালেঞ্জ ফেস করতে হতো। বাট এখন আই থিঙ্ক ইউ ক্যান লিঙ্ক, যখন যা বলছি সব এখানে বলা আছে। ক্লিয়ার? ওকে,
সো আমি যেহেতু বুঝেই গেছি এটা কি হয়েছে, একটা ছোট ওয়ার্কিং দেখি করা যায় কিনা, যদি থাকে আপনাদের ভাগ্য কেমন দেখি, ভাগ্য পরীক্ষা করে টিয়া পাখির মতো। হ্যাঁ, ক্যাপলানের, হ্যাঁ। আচ্ছা, আরেকটা ছোট ডিসক্লেমার, সেটা হচ্ছে আমরা তো বলছি যে অলওয়েজ আমরা স্টাডি হাব ইউজ করব, এটা নিয়ে কোনো ডাউট নাই। বাট গ্রুপ অ্যাকাউন্টিংটার জন্য যদি আপনাদের মনে হয় যে আপনারা রিসোর্স কোন টেক্সট বুক ফলো করতে চান, বিপিপি না ক্যাপলান, গ্রুপের জন্য অলওয়েজ ক্যাপলান, গ্রুপের জন্য ভুলেও আপনি বিপিপি ওপেন করবেন না। মানে গ্রুপ অ্যাকাউন্টিং কনসলিডেশনের জন্য যেটা বললাম, অলওয়েজ ক্যাপলান। মানে অলওয়েজ হচ্ছে আমি যেটা বললাম যে অলওয়েজ হচ্ছে আপনার স্টাডি হাব, অলওয়েজ ফার্স্ট হচ্ছে স্টাডি হাব। বাট যদি কোনো কারণে আপনার হয় না যে অতি আবেগে আপনার পড়তে ইচ্ছা করতেছে, যে আপনি একটু স্টাডি টেক্সটটা পড়তে চান, তখন ইউ ক্যান গো ফর ক্যাপলান ফর। ও না, আপনাদের লাগ ভালো, ফেয়ার ভ্যালুর জন্য আলাদা করে কিছু নাই, আই থট কিছু একটা আছে। ওকে, সো নেক্সট টপিক যেটা বলছিলাম আমরা, নেক্সট টপিকটা কি? দুটো টপিক আজকে কভার করতে চাচ্ছিলাম আমরা। টাইপ অফ ইনভেস্টমেন্ট, রাইট? এটা কোন ওয়ার্কিং এর জন্য আমার রিলেভেন্ট? টাইপ অফ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট কনসিডারেশন কোন ওয়ার্কিং এর জন্য? দেখেন, এই জিনিসগুলো আমি আপনাদের থেকে কেন এক্সপেক্ট করছি, বিকজ আপনি যখন পুরো একটা দেখেন, এখন আমরা আইসোলেটেড ভাবে পড়ছি, ঠিক না? বাট আপনি যখন পুরো একটা কোয়েশ্চেন করবেন তখন কিন্তু আপনাকে আর এভাবে বলে দেওয়া পসিবল হবে না। আপনি যখন করবেন, অফকোর্স আমি যখন করাবো তখন তো আমি বলেই দিব, বাট আপনারা করার সময় এই স্টাইলটা যদি ফলো করেন, যে একটা ফ্রেমওয়ার্ক, যে আমি আগের যে অ্যাডজাস্টমেন্ট গুলো নিয়ে কথা বললাম সেটা কোন ওয়ার্কিং এর জন্য, ওয়ার্কিং টু। বাট এখন আমি যে কথাগুলো বলবো সেটা কোন ওয়ার্কিং রিলেটেড, working 3, because during calculating goodwill we have to calculate the fair value of consideration, fair value of investment, ঠিক না? fair value of investment in subsidiary, মনে পড়ে? ওকে, তাহলে এই কনসিডারেশন গুলা কি কি টাইপের হতে পারে দেখেন, কয়টা আছে? নাম্বার 1, ক্যাশ কনসিডারেশন। হোয়াট ইজ ক্যাশ কনসিডারেশন, কোন আইডিয়া? মানে আমি কি ওই হার্ড ক্যাশ দিয়ে দিচ্ছি, মানে ক্যাশ বস্তায় ভরে টাকা দিয়ে দিচ্ছি, এটা সিরিয়াসলি? ধরেন যদি 100 বিলিয়ন দিয়ে আমি কোনো কোম্পানি কিনি, আর আমি যদি ক্যাশ কনসিডারেশন দিতে চাই, তাহলে $100 বিলিয়ন আমি কি ক্যাশ দিব? ওকে, ক্যাশ কনসিডারেশন মিনস you are paying the consideration immediately through bank transfer or check or any other wire transfer. That is called cash consideration. That means you are paying to your subsidiary immediately, right? So for example, আমরা একটু আগে যে এক্সাম্পলটা দেখছিলাম না, যে $60,000 কনসিডারেশন, রাইট? তাহলে $60,000 কনসিডারেশন আমি কি করে দিচ্ছি, আমি ইমিডিয়েটলি সাবসিডিয়ারিকে পে করে দিচ্ছি, দ্যাট ইজ কল্ড ক্যাশ কনসিডারেশন। ওকে, নাও can you tell me the double entry of cash consideration for from parent company's perspective? Bank debit, parent company perspective, ইনভেস্টমেন্ট, তাহলে লিখে ফেলেন, তাহলে ফর ক্যাশ কনসিডারেশন। ও সরি, আমি তো এখানে লেখাই ছিল, এটা দেখে বলছেন? লেখাই ছিল, লেখাই ছিল, এই যে এই লেখাই ছিল, সরি। তাহলে ক্যাশ কনসিডারেশনের ডাবল এন্ট্রি কি দাঁড়াচ্ছে? ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি ডেবিট অ্যান্ড ব্যাংক ক্রেডিট। ওকে, ডান দিকে কি লেখা আছে দেখেন, ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি ডান দিকে কি লেখা আছে? দিস উইল বি রিপ্লেসড বাই গুডউইল। এটা বলছি না আমরা যে ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি, যত ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি থাকবে সবগুলোই রিপ্লেস হয়ে কি হয়ে যাবে? গুডউইল। ক্লিয়ার? ওকে, সেকেন্ড কনসিডারেশনটা কি? সেকেন্ড কনসিডারেশনটা শেয়ার কনসিডারেশন। হোয়াট ইজ শেয়ার কনসিডারেশন? জাস্ট আপনাদের কি মনে হয়, হোয়াট ইজ শেয়ার কনসিডারেশন? কেমন হতে পারে সিনারিওটা, একটু সিনারিওটা বলেন।
যে ইয়ের মতো থ্রি ইডিয়টস মুভি, ক্যান ইউ প্লিজ এলাবোরেট একটু, মানে আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে এখানে আপনার ওই পয়েন্টটাতেই থাকে, কে তাহলে কে শেয়ার দিবে, মানে ওকে, তাহলে কে শেয়ারটা, কোন কোম্পানি শেয়ার অফার করা হবে, প্যারেন্ট কোম্পানি, রাইট? তাহলে এতটুকু অফকোর্স কনসিডারেশনটা কে দিবে, প্যারেন্ট কোম্পানি দিবে, ঠিক না? তাহলে আপনার পয়েন্টে যদি থাকি যে প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে অ্যাকোয়ার করার জন্য ক্যাশ না দিয়ে ও কি অফার করবে, শেয়ার অফার করবে, ঠিক না? শেয়ার অফার করবে। আচ্ছা, তাহলে শেয়ারটা যদি অফার করে তাহলে প্যারেন্ট কোম্পানির কি করতে হবে, শেয়ারটা ইস্যু করতে হবে না? কার নামে শেয়ারটা ইস্যু হবে, শেয়ার সার্টিফিকেট ইস্যু হবে সাবসিডিয়ারি কোম্পানির নামে, ঠিক না? ওকে, তাহলে এখানে ব্যাপারটা কিভাবে কাজ করে দেখেন। সে ফর এক্সাম্পল আমি সাবসিডিয়ারি কোম্পানির 20,000 শেয়ার পারচেস করলাম, 20,000 শেয়ার পারচেস করলাম। 20,000 শেয়ার আমি কোন কোম্পানির শেয়ার পারচেস করতেছি, সাবসিডিয়ারি কোম্পানি। ওকে, কন্ডিশন গুলো কিরকম থাকবে, তাহলে নাম্বার অফ অ্যাকোয়ার্ড শেয়ার কত, 20,000, নাম্বার অফ অ্যাকোয়ার্ড শেয়ার হচ্ছে 20,000। তাহলে এখন এই 20,000 শেয়ার অ্যাকোয়ার করার জন্য কি দেওয়ার কথা, ক্যাশ দেওয়ার কথা, কনসিডারেশন হিসেবে কনসিডারেশন দেওয়ার কথা। বাট প্যারেন্ট কোম্পানি কি অফার করতেছে, সে ক্যাশ দিচ্ছে না। হোয়াট প্যারেন্ট কোম্পানি ইজ অফারিং, টু ইস্যু দেয়ার ওন শেয়ার, প্যারেন্ট কোম্পানি তার শেয়ার ইস্যু করবে, ঠিক না? এখন প্যারেন্ট কোম্পানি কিভাবে শেয়ারটা ইস্যু করতে পারে, এখানে অনেকগুলো কন্ডিশন থাকতে পারে। যেমন হইতে পারে যে প্রতি দুইটার জন্য একটা করে শেয়ার, এরকম কন্ডিশন থাকতে পারে যে একটার জন্য একটা শেয়ার, তিনটার জন্য একটা শেয়ার, এরকম ডিফারেন্ট কন্ডিশন থাকতে পারে। সো আমি ধরে নিলাম এই 20,000 শেয়ারের এগেনস্টে, প্রতি দুইটা শেয়ারের এগেনস্টে প্যারেন্ট কোম্পানি তার একটা করে শেয়ার ইস্যু করবে। তাহলে প্যারেন্ট কোম্পানি টোটাল কতগুলা শেয়ার ইস্যু করবে, কিভাবে ক্যালকুলেট করলাম আমরা, 20,000 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। তাহলে নাও কোয়েশ্চেন উইল কাম, প্যারেন্ট কোম্পানি কতগুলা শেয়ার ইস্যু করতেছে, 10,000, and that is called share consideration, বুঝতে পারছি? বাট আমার আলটিমেট অবজেক্টিভটা কি, আসলে আমার অবজেক্টিভটা কি এই 10,000 শেয়ার এইটুকুই ক্যালকুলেট করা না, এই 10,000 শেয়ারের ফেয়ার ভ্যালু কত সেটা ক্যালকুলেট করা। আলটিমেট অবজেক্টিভ কি আমার, আমার কি লাগবে, ফেয়ার ভ্যালু অফ ইনভেস্টমেন্ট লাগবে, রাইট? বাট আমি যে 10,000 পেলাম, 10,000 কি ফেয়ার ভ্যালু অফ ইনভেস্টমেন্ট? 10,000 কি number of shares issued by the parent company, number of shares issued by the parent company, ঠিক না? তাহলে এখন আমার কি দরকার, এই 10,000 শেয়ারের ফেয়ার ভ্যালু কত, মার্কেট ভ্যালু কত, এটা দরকার, ঠিক না? তাহলে কোশ্চেনে আমার প্যারেন্ট কোম্পানির ফেয়ার ভ্যালু আর মার্কেট ভ্যালু অবশ্যই দেওয়া থাকবে। আমি বলে দিলাম যে প্যারেন্ট কোম্পানির ফেয়ার ভ্যালু হচ্ছে $3, প্যারেন্ট কোম্পানির ফেয়ার ভ্যালু হচ্ছে $3 আর নমিনাল ভ্যালু হচ্ছে $1, নমিনাল ভ্যালু হচ্ছে $1। এখন আপনি আমাকে বলেন যে ফেয়ার ভ্যালু অফ ইনভেস্টমেন্ট কত হবে প্যারেন্ট কোম্পানির জন্য। আমি আবার একটু ব্যাকে যাই, কতগুলা শেয়ার অ্যাকোয়ার করছিল, 20,000, 20,000 শেয়ারের এগেনস্টে প্যারেন্ট কোম্পানি কতগুলা শেয়ার ইস্যু করবে বলছে, 10,000। এই 10,000 শেয়ারের প্রতিটার ভ্যালু কত করে, ফেয়ার ভ্যালু কত করে, $3, রাইট? তাহলে ফেয়ার ভ্যালু অফ ইনভেস্টমেন্ট কত, 30,000। আমি কি এতটুকু ক্লিয়ার? তাহলে ফেয়ার ভ্যালু অফ ইনভেস্টমেন্ট যদি 30,000 হয়, তাহলে ডেবিট এন্ট্রিটা কি হবে, ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি ডেবিট $30,000। এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে কারো, কোনো এগ্রি এই পর্যন্ত? আচ্ছা, আমি ক্যাশ কনসিডারেশনের ক্ষেত্রে কি বলছিলাম, ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি ডেবিট ব্যাংক ক্রেডিট। বাট এখানে কি আমার কোনো ব্যাংক ট্রান্সফার হচ্ছে, প্যারেন্ট কোম্পানির অ্যাকাউন্ট থেকে কি কোনো টাকা ট্রান্সফার হচ্ছে না, বাট প্যারেন্ট কোম্পানির কি ইস্যু হচ্ছে, শেয়ার ইস্যু হচ্ছে। যখনই কোনো প্যারেন্ট কোম্পানি শেয়ার ইস্যু করবে, তার কোন কোন অ্যাকাউন্টকে রিফ্লেক্ট করবে এই শেয়ার ইস্যুয়েন্সের জন্য? always remember whenever a company issuing any share, right, ordinary shares, it will always reflect share capital and share premium. ক্লিয়ার? শেয়ার ক্যাপিটাল অ্যান্ড শেয়ার প্রিমিয়াম। তাহলে এখানে আমি কেন এত ডিটেলসে কথাগুলো বলছি, এটার পিছনে একটা বড় লজিক আমি বলবো একটু পরেই, যে কেন এত ডিটেলস ব্রেকডাউনটা বলতে হচ্ছে আমাকে। এখন আপনি আসেন, আমার তো ডেবিডেন্টে ক্লিয়ার, ডেবিডেন্টে কি দাঁড়াচ্ছে, ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি ডেবিট কত টাকা, 30,000। বাট আমার ক্রেডিট এন্ট্রি লাগবে না,
কারণ আমার প্রত্যেকটা ট্রানজাকশনের ডুয়েল এফেক্ট দরকার আছে না? তাহলে ক্রেডিট এন্ট্রিটা কি হবে বলতে পারবেন কেউ আমাকে? ব্যাংক ক্রেডিট হবে না, মানে আমি বলতেছি প্যারেন্ট কোম্পানি কি ক্রেডিট করবে, আমি বুঝতে পারতেছি কথাটা। তাহলে শেয়ার ক্যাপিটাল রিফ্লেক্ট করবে না, তাহলে শেয়ার ক্যাপিটাল কতটুকু রিফ্লেক্ট করবে? তার নাম্বার অফ শেয়ার কত ছিল 10,000 এবং প্রতিটা শেয়ারের নমিনাল ভ্যালু কত ছিল $1, তাহলে 10,000 ইন্টু $1, তাহলে শেয়ার ক্যাপিটাল ক্রেডিট 10,000। তাহলে ডেবিট এবং ক্রেডিট কি ঠিক হলো? ঠিক হয়েছে, ইকুয়াল হয়েছে। তাহলে বাকিটুকু কোন অ্যাকাউন্টে যাবে? আমি বুঝাতে পারছি কথাটা? দ্যাট ইজ হাউ ইট উইল ওয়ার্ক। এখন আসেন তাহলে টোটাল ডাবল এন্ট্রিটা কি দাঁড়াচ্ছে? ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি ডেবিট 30,000, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট 10,000, শেয়ার প্রিমিয়াম ক্রেডিট 20,000। ক্লিয়ার? আচ্ছা, ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি এটা রিপ্লেস হয়ে কি হয়ে যাবে? গুডউইল। এটা নিয়ে কোনো ডাউট আছে? আচ্ছা, নাও নেক্সট কোয়েশ্চেন, তাহলে শেয়ার ক্যাপিটাল এবং শেয়ার প্রিমিয়াম যে বাড়লো, কার শেয়ার ক্যাপিটাল বাড়লো? প্যারেন্টের। শেয়ার প্রিমিয়াম কার বাড়লো? প্যারেন্টের। তাহলে আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, যখন আমি কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন করব, তখন শেয়ার ক্যাপিটালের সাথে এই 10,000 কে আমার অ্যাড করতে হবে না? শেয়ার প্রিমিয়ামের সাথে 20,000 অ্যাড করতে হবে না? এটা কার শেয়ার ক্যাপিটাল, কার শেয়ার প্রিমিয়াম? বিকজ এটা প্যারেন্ট কোম্পানির শেয়ার ক্যাপিটাল, প্যারেন্ট কোম্পানির শেয়ার প্রিমিয়াম। এন্ড ইউ ক্যান রিমেম্বার যে আমার যখন কনসলিডেশন করব অলওয়েজ শেয়ার ক্যাপিটাল শেয়ার প্রিমিয়াম আমি কারটা নিব? তাহলে এই দুটো কি শেয়ার ক্যাপিটাল শেয়ার প্রিমিয়াম কি আমার প্যারেন্টের না? আমি কি বুঝাতে পারতেছি কথাটা? তাহলে কি ফুল পিকচারটা এখন ক্লিয়ার? নাও ইউ গট দ্য লজিক যে কেন আমি এত ব্রেক ডাউন করে আসলে এই জায়গাটাতে আসলাম। দ্যাট ইজ হাউ ইউ নিড টু থিঙ্ক। তাহলে যদি ক্যাশ কনসিডারেশন হয় তাহলে এটার কাজ শুধু ওয়ার্কিং টু থ্রিতেই শেষ, আর কোনো কাজ নাই। যদি ক্যাশ কনসিডারেশন হয় তাহলে এটা শুধু ওয়ার্কিং থ্রিতে এটার কাজ শেষ। বাট যদি শেয়ার কনসিডারেশন হয় তাহলে এটার কাজ ওয়ার্কিং থ্রিতেও আছে, আবার এটার কাজ কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের শেয়ার ক্যাপিটালের সাথেও আছে, শেয়ার প্রিমিয়ামের সাথেও আছে। আমি বুঝতে পারছি কথাটা? এন্ড ইফ ইউ সি দ্য রিফ্লেকশন, ঠিক রিলেভেন্ট একটা রিফ্লেকশন এখানে দেওয়া আছে, জাস্ট লুক এট দিস। দেখেন আমরা এখানে কি বলছি, the parent company is issuing shares in terms of consideration, that I said already. Number of shares acquired by parent company, ঠিক এটা হচ্ছে ডিকেন্স কোম্পানির যে ইনফরমেশন সেখান থেকে ইনফরমেশন টুকু নেওয়া আসলে। তাহলে 20,000 শেয়ার সে অ্যাকোয়ার করছে, এর মধ্যে কত, সরি 20,000 শেয়ারের মধ্যে কতটুকু অ্যাকোয়ার করছে প্যারেন্ট কোম্পানি? 80%। তাহলে 20,000 এর 80% কত হয়? 16,000, রাইট? তাহলে নাম্বার অফ অ্যাকোয়ার্ড শেয়ার হচ্ছে 16,000। ওকে, এরপরে কি বলছে দেখেন, নাম্বার অফ শেয়ারস ইস্যুড বাই দ্য প্যারেন্ট কোম্পানি টু সাবসিডিয়ারি কোম্পানি, মানে হচ্ছে এখন কতগুলা শেয়ার ইস্যু করবে প্যারেন্ট কোম্পানি, কতগুলা শেয়ার ইস্যু করবে? Parent company will issue 1 share for every 4 shares acquired in subsidiary company. তাহলে প্রতি 4টার জন্য কয়টা করে শেয়ার দিবে? একটা। তাহলে 16,000 divided by 4 into 1, তাহলে নাম্বার অফ শেয়ার ইস্যুড কত? 4,000, রাইট? আমি নাম্বার অফ শেয়ার পেলাম, বাট আমার কি দরকার? আমার এটা ফেয়ার ভ্যালু দরকার, রাইট? তাহলে ফেয়ার ভ্যালু অবশ্যই কোশ্চেনে দেওয়া থাকবে যে এই 4,000 এর ফেয়ার ভ্যালু কত। তো আমার এখানে ফেয়ার ভ্যালু কত দেওয়া আছে? $5, এবং নমিনাল ভ্যালু কত দেওয়া আছে? $1। তাহলে আমার ফেয়ার ভ্যালু অফ শেয়ার কত? 4,000 ইন্টু 5, 20,000। আর শেয়ার ক্যাপিটাল কত? 4,000। বাকিটুকু আমার কি? শেয়ার প্রিমিয়াম। ইউ সি দ্য ডাবল এন্ট্রি, ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি ডেবিট রিপ্লেস বাই গুডউইল 20,000, share capital 4,000 credit, this amount will be added with share capital of parent company, and share premium is the remaining amount, this amount will be added with the share premium of P company. আমরা কি এগ্রিড সব এই পুরো পয়েন্টের সাথে? কোনো কনফিউশন আছে? নেভার। ওকে, তাহলে আমরা ক্যাশ কনসিডারেশন দেখলাম, আমরা শেয়ার কনসিডারেশন দেখলাম, বাট কোনো কোশ্চেনে যদি আপনাকে একই সাথে ক্যাশ এবং শেয়ার দুইটাই দেয়, পসিবল না পারা? মানে কিছু ক্যাশ কিছু শেয়ার, কম্বিনেশন অফ ক্যাশ এন্ড শেয়ার, পারবেন না? কিভাবে করতে হয়? সো উই উইল ডু, নো প্রবলেম। নেক্সট ইজি কনসিডারেশন, এটা খুবই ইজি পিজি, সেটা হচ্ছে লোন কনসিডারেশন। লোন কনসিডারেশন, ওকে, আমরা দেখলাম ক্যাশ কনসিডারেশন, আমরা দেখলাম শেয়ার কনসিডারেশন, দেন হোয়াট উড বি দ্য লোন কনসিডারেশন?
শুনে কি মনে হচ্ছে? একটু ফানি মনে হচ্ছে, বাট ওকে। একটু আগে প্যারেন্ট কোম্পানি কি ইস্যু করেছে? শেয়ার ইস্যু করেছে। জাস্ট এখানে সে শেয়ার ইস্যু করবে না, সে ইস্যু করবে লোন নোট। দ্যাটস ইট, আর কোনো ডিফারেন্স নাই। তার মানে এর আগে প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি কি ইস্যু করেছিল? শেয়ার ইস্যু করেছিল, রাইট? এখানে প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে লোন নোট ইস্যু করবে। তাহলে সাবসিডিয়ারি কোম্পানি যতটুকু লোন নোট পাবে ততটুকু প্যারেন্ট কোম্পানির জন্য কি হয়ে যাবে? ডেপ্ট হয়ে যাবে না, লোন লাইবিলিটি হয়ে যাবে না। দ্যাট ইজ হাউ ইট উইল ওয়ার্ক। তার মানে এটা ডাবল এন্ট্রি হবে হচ্ছে ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি ডেবিট, লোন, ক্রেডিট, আর কিচ্ছু না। সিম্পল থিং। এটা খুব একটা আসে না, বাট এটা যদি কখনো চলে আসে, জাস্ট আপনাকে একটু খেয়াল করতে হবে ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি যেটা হবে সেটা হবে ফেয়ার ভ্যালু অফ লোন, আর এই লোন লাইবিলিটি হবে হচ্ছে আপনার লাইবিলিটি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। বাট অলওয়েজ রিমেম্বার, এটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? এটা কি ইন্ট্রা গ্রুপ ট্রেডিং হয়ে যাচ্ছে না? মানে কে কাকে লোন দিচ্ছে? সাবসিডিয়ারি লোন দিচ্ছে হচ্ছে প্যারেন্ট কোম্পানিকে, রাইট? সো এটা পরবর্তীতে কি আর আলাদা করে এটা আমার আসবে, এটা ইন্টারেস্ট অথবা এনিথিং? না। সো এটার অ্যাডজাস্টমেন্ট এই জায়গায় শেষ, এটার বেশি আর কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, কারণ এটা নিয়ে আসলে বেশি কথা বলারও নাই খুব একটা। লাস্ট টপিক ফর টুডে, আমরা বেশিক্ষণ নিব না, দ্যাট ইজ কল ফিউচার কনসিডারেশন। ফিউচার কনসিডারেশন, হোয়াট ইজ কল ফিউচার কনসিডারেশন? ফিউচার কনসিডারেশন কি? এনিওয়ান? ভয় পেয়ে গেছিলাম, আমি ভাবছিলাম আমার ডিসপ্লে ফেটে গেছে। Oh, ওকে, ফিউচার কনসিডারেশন, এনিওয়ান? এখান থেকে দেখে কিছুই পারবেন না, এই জন্য ওপেন করে রাখছেন, সমস্যা নেই। মানে আপনি যতই দেখেন আলটিমেটলি ফিউচার কনসিডারেশনের ডেফিনেশন এখান থেকে পারা পসিবল না। এখানে জাস্ট ফর্মুলা দেওয়া আছে, একটু ব্রেনকে চেষ্টা করেন কোয়েশ্চেন করতে। দেখেন ক্যাশ কনসিডারেশন দেখলেন, ক্যাশ কনসিডারেশনটা কি ছিল? আপনি সাবসিডিয়ারিকে ইমিডিয়েটলি পে করে দিবেন। শেয়ার কনসিডারেশন কি ছিল? আপনি সাবসিডিয়ারিকে শেয়ার দিবেন। লোন কনসিডারেশন কি ছিল? আপনি সাবসিডিয়ারিকে লোন নোট দিবেন, মানে সাবসিডিয়ারি থেকে আপনি লোন নিচ্ছেন, সিম্পল কথা। ওকে, তাহলে হোয়াট ইজ ফিউচার কনসিডারেশন? রাইট। তার মানে ফিউচার কনসিডারেশন মিন্স, আমি একটু বলি এই জায়গাটাতে, the consideration will be paid in future periods, right, to subsidiary. সিম্পল কথা, রাইট? তার মানে আমি এখন দিচ্ছি না সাবসিডিয়ারিকে, 5 বছর পরে দিব, 3 বছর পরে দিব, হোয়াট এভার, any sort of date I can pay in future. তার মানে future consideration means the consideration will be paid in future. তাহলে নেক্সট কোয়েশ্চেন উইল কাম, আমি যদি ফিউচার কনসিডারেশনটা পরবর্তীতে পে করি, এটা প্যারেন্ট কোম্পানির জন্য কি হবে? সে কি এখনো পে করেছে? তাহলে প্যারেন্ট কোম্পানির জন্য এটা একটা কি? এটা একটা অব্লিগেশন, এটা একটা লায়াবিলিটি, রাইট? আচ্ছা, এটা কি তার জন্য কারেন্ট লায়াবিলিটি না নন কারেন্ট লায়াবিলিটি? কবে পে করবে সে? 5 বছর পরে পে করবে অথবা 3 বছর। তার মানে যদি 1 বছর পরে কোনো লায়াবিলিটি পে করে সেটা নন কারেন্ট, আর 1 বছরের মধ্যে যতটুকু পে করতে হবে সেটা কারেন্ট, যেটা আমরা জানি। বাট এতটুকু ক্লিয়ার যে এটা প্যারেন্ট কোম্পানির জন্য একটা লায়াবিলিটি। ক্লিয়ার? ওকে। এখন নেক্সট কোয়েশ্চেন উইল কাম, এই ফিউচার কনসিডারেশনটা কয় রকমের হতে পারে? এই ফিউচার কনসিডারেশনটা 2 রকম হতে পারে, দেখেন লেখা আছে, ডেফার্ড অর কন্টিনজেন্ট কনসিডারেশন। Deferred consideration or contingent consideration. For your kind information, accounting entry, accounting adjustment, everything is same. For financial reporting paper, everything is same. এখানে আলাদা করার কোনো প্রয়োজন আপনার নাই, বাট for the conceptual purpose you have to understand what is the difference between deferred consideration and contingent consideration. তাহলে এতটুকু আমরা ক্লিয়ার, deferred or contingent consideration, those both are future consideration, আমি এটা ফিউচারে পে করব। then what is the difference between deferred and contingent? Anyone?
সবার হালকা হালকা ঘুম পাচ্ছে, ও ঝিমাচ্ছে, ও ঝিমাইতেছে, বাট টাইমটা খারাপ, এই জন্য আমি লাঞ্চ না করে আসছি ক্লাস। লাঞ্চ করে আসলে আমারও ঘুম পাই। So, so আমি বলতেছি না আপনারা লাঞ্চ না করে আসেন, বাট কফি নিয়ে আসতে পারেন, আমার জন্য নিয়ে আসতে পারেন। ওকে, কোনো আইডিয়া নাই নাকি? ডেফার্ড মানে কি? বলেন। আচ্ছা, ঠিক আছে, মানে খুব কমপ্লিকেটেড আমি করে ট্রাই করতেছিলাম না, বাট আই থট যে এটার আনসারটা ইজি ভাবে দিতে পারবেন। দুইটার মধ্যে আসলে ডিফারেন্স ওইরকম ভাবে নাই, সিম্পল ডিফারেন্স। ডেফার্ড কনসিডারেশনে কোনো কন্ডিশন থাকে না, মানে ডেফার্ড কনসিডারেশনে প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে কোনো কন্ডিশন ইম্পোজ করে দেয় না। কন্ডিশন কেমন? যেমন ধরেন প্রতি বছর 30% প্রফিট গ্রোথ হইতে হবে, প্রতি বছর প্রফিট মেক করতে হবে, ওর গ্রোথ এত হইতে হবে, ওর রেভিনিউ এত হইতে হবে, এরকম অনেক কন্ডিশন থাকে প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানির ক্ষেত্রে। সো ডেফার্ড কনসিডারেশনের ক্ষেত্রে এই ধরনের কোনো কন্ডিশন থাকে না। বাট হোয়াট ডাজ মিন কন্টিনজেন্ট? কন্টিনজেন্ট মিনস কন্ডিশনাল। তার মানে প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে কিছু কন্ডিশন দিয়ে দেয় যে আপনি যদি যদি প্রফিট 30% গ্রোথ করে তাহলে হচ্ছে ও 1 এত টাইমস দিবে, না হলে দিবে না। এটা হচ্ছে আসলে ডিফারেন্স, বাট অ্যাপারেন্টলি এই ডিফারেন্সটা আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর জন্য না জানলেও হবে। নাও নেক্সট কোয়েশ্চেন, এই যে কনসিডারেশনটা কি এখন দেওয়া হবে? এই কনসিডারেশনটা কখন দেওয়া হবে? ফিউচার পিরিয়ডে, রাইট? সো ফিউচার পিরিয়ডে যদি দেওয়া হয়, আমি ধরে নিচ্ছি $10 লাখ মানে $1 মিলিয়ন, এটা 5 বছর পরের ভ্যালু আর আজকের ভ্যালু দুটো কি সেম? আমি এগ্রি করলাম যে 5 বছর পর আমি $1 মিলিয়ন দিব, রাইট? বাট এই $1 মিলিয়ন তো 5 ইয়ার্স পরের ভ্যালু, বাট এটার আজকের ভ্যালু কত? আজকের ভ্যালু কি 1 মিলিয়ন? তাহলে এখন আমাকে কি করা উচিত এই জায়গাটাকে ট্রু অ্যান্ড ফেয়ার করার জন্য? ইয়াস, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ টাইম ভ্যালু অফ মানি। যেমন আমি ছোটবেলা থেকে এই এরিয়াতে থাকি, এক সময় আমি সে আদাবর থেকে ধানমন্ডি আসতাম 30 টাকা দিয়ে রিক্সা ভাড়া, রাইট? বাট এখন কি রাস্তা বাড়ছে? আমার বাসা এখন শঙ্করে, বাট শঙ্কর থেকে এখানে আসতে এখন লাগে আমার 50 টাকা। রাস্তা তো আরো কমছে, বাট কি হয়েছে ওভার দ্য টাইম? টাইম ভ্যালু অফ মানির কারণে টাকার ভ্যালুটা কমে গেছে। তো আমাকে এই রিফ্লেকশনটা এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু এই কনসেপ্ট গুলো নিয়ে পড়াশোনা করছি? আইডিয়া আছে? তাহলে এই 1 মিলিয়ন এটা তো 5 বছর পরের ভ্যালু, এটাকে আমি এখন প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো, এটাকে আমি কি বলবো? ডিসকাউন্টিং না কম্পাউন্ডিং? This মনে আছে? ফিউচার ভ্যালুকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করার প্রসেসটাকে আমরা কি বলি? ডিসকাউন্টিং। ইউ ক্যান রিমেম্বার, ইট ইজ ডিসকাউন্টিং। ডিসকাউন্টিং এর ফর্মুলাটা এখানে দেওয়া আছে। তাহলে ডিসকাউন্টিং এর ফর্মুলাটা কি? 1 + r⁻n, বাট ফর্মুলা তো এটা না, আপনারা দন্য ফর্মুলা পড়ছেন। আপনারা পড়ছেন হচ্ছে 1/1 + r⁻n, এটা পড়ছেন আপনারা, ঠিক না? মানে এটাই আপনাদের বইতে আছে অথবা বিভিন্ন জায়গায় আছে, বাট এটা আসলে একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করাটা একটু টাইম কনজিউমিং। এইটারই রিভার্স রিলেশন হচ্ছে এটা, একই জিনিস। মানে আমি জাস্ট কি করছি, টু দি পাওয়ার n কে রিভার্স করে দিছি, দ্যাটস ইট। মানে 1 কে আমি জাস্ট রিভার্স ইয়েতে এটা রাখছি। তাহলে ডিসকাউন্টিং এর ফর্মুলাটা কি? 1/1 + r⁻n, রাইট? তাহলে আমাকে কি করতে হবে? যখন কোনো টাইম ভ্যালু অফ মানি কনসিডার করতে হবে, তাহলে এখানে আমার টাইম ভ্যালু অফ মানি কনসিডার করার জন্য আমার কি আছে? আমি ইনফরমেশন কি বলছিলাম? কত মিলিয়ন দিবে? পি কোম্পানি উইল পে কতটুকু বলছি? 50%? No, no. $1 মিলিয়ন আফটার 5 years, রাইট? আফটার 5 years, ওকে। তাহলে এখন আমাকে কি করতে হবে? এটাকে প্রেজেন্ট ভ্যালুতে আনতে হবে। দ্যাট ইজ মাই ফার্স্ট টাস্ক, প্রেজেন্ট ভ্যালুতে আনতে হবে। তাহলে প্রেজেন্ট ভ্যালুতে আনতে হলে আমার কি দরকার? 1/1 + r⁻n। তাহলে 1 তো আমার ফর্মুলার, তাহলে আর দরকার আমার জন্য, ঠিক না? হোয়াট ইজ আর? 5 years? 5 years, রাইট? 5 years, বাট হোয়াট ইজ আর? আর মানে কি? আর স্ট্যান্ডস ফর ডিসকাউন্ট রেট অর ইন্টারেস্ট রেট, যেটা আপনার কোয়েশ্চেনে দেওয়া থাকবে। তাহলে হিয়ার আর ইজ ইকুয়াল টু কস্ট অফ ক্যাপিটাল অর ইন্টারেস্ট রেট অর ডিসকাউন্টিং রেট, রাইট? যেটা এক্সামে
আপনাকে অবশ্যই দেওয়া থাকবে, এটা নিয়ে আপনাকে কোনো কোয়েশ্চেন করতে হবে না। তাহলে আমি এখানে ধরে নিলাম যে and the cost of capital is 10%। ক্যাপি রাজা এসে সমস্যা নেই, আমি ঠিক করে দিচ্ছি। দেখছেন আমি এতটুক ঠিক লিখলাম, ওইটাই বললেন না ঠিক হয়েছে, বাট একটা ভুল হয়েছে, এটা বলছেন যে লাল হয়ে গেছে। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। সবসময় আমার ভুল ধরার জন্য আপনারা উঠে পড়ে লাগেন না, আমি তো বাকিগুলা ঠিক লিখছি। ওই সময় তো বললেন না যে এটার ফর্মুলা তো স্যার ঠিকই লিখছেন, ওই যে এই ফর্মুলা তো ঠিক লিখছিলাম না, ঠিক না? ওকে, তাহলে আর সমান সমান হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। তাহলে এখানে কস্ট অফ ক্যাপিটাল কত বলা আছে? 10%। আর এন সমান সমান কি? নাম্বার অফ পিরিয়ড অর নাম্বার অফ ইয়ার্স। তাহলে এখানে এন সমান সমান কত আছে? তাহলে আপনারা কি এটার প্রেজেন্ট ভ্যালু বের করতে পারবেন? পারবেন? বের করেন না, কত হয় আমাকে বলেন। এখন আপনারা ইউ ক্যান নাও আইডেন্টিফাই কেন এই ফর্মুলাটা মোর ইউজফুল। আপনি ক্যালকুলেটরে করে দেখেন, এটা করার থেকে এই ফর্মুলা দিয়ে করলে আপনার জন্য ইজিয়ার হবে। কত হয়? দেখি 9090 হবে এই যে এটা হওয়ার কথা আপনাদের, ইফ আই এম নট রং, ঠিক না? সো দেখেন হাউ উই ক্যালকুলেটেড, কিভাবে আমরা করছি। এটা হচ্ছে আমার ফিউচার ভ্যালু, ঠিক না? রাইট, এটা হচ্ছে আমার ডিসকাউন্টিং ফ্যাক্টর, আর এটা হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু। এইভাবে তো করলাম আমরা। ওকে, ওকে, ঠিক আছে। এখন আমি যে ভ্যালুটা 5 বছর পরে যদি পে করি, সেটা আমাকে 1 মিলিয়ন দিতে হবে, বাট সেই 1 মিলিয়নের আজকের ভ্যালু হচ্ছে 620,000, রাইট? ওকে, তাহলে এই 620,000 তো আমার আজকের ইনভেস্টমেন্টের ভ্যালু। তাহলে আমার ডাবল এন্ট্রি কি হবে? ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি। কত হবে ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি? এই যে অ্যামাউন্ট আমরা বের করলাম, রাইট? দেন হোয়াট উইল বি দ্য ক্রেডিট এন্ট্রি? আমি কি টাকাটা দিয়ে দিচ্ছি, এখন পে করে দিলাম, এটা আমরা ফিউচারে পে করব, তাহলে এটা আমার জন্য কি? এটা আমার জন্য লায়াবিলিটি। অ্যাগেন এটা আমার জন্য ডেফার্ড কনসিডারেশন। এই ডেফার্ড কনসিডারেশনটা আমার কোথায় যাবে? কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের লায়াবিলিটি হিসেবে যাবে, রাইট? বাট মাই কোশ্চেন ইজ, এই যে অ্যামাউন্টটা আমি ক্যালকুলেট করলাম, এটা কি আমার রিপোর্টিং ডেটের অ্যামাউন্ট না অ্যাকুইজিশন ডেটের অ্যামাউন্ট? আমি কখন এই ক্যালকুলেশনটা করছি? অ্যাট দ্য অ্যাকুইজিশন ডেট, রাইট? ওকে, এখন হোয়াট ইজ দ্য প্রসেস অফ লাইক কম্পাউন্ডিং দিস থিং? আমি তো 1 বছর, সরি 5 বছরের মানে ডিসকাউন্টিং করে আমি আজকের ভ্যালু আনলাম 620,000। হাউ ইট উইল ওয়ার্ক? এই 620,000 প্রতি বছর 10% করে অ্যাড হয়ে 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 5 বছর পরে এক্স্যাক্টলি কি হয়ে যাবে? 1 মিলিয়ন হবে। এই প্রসেসটাকে আমরা বলি আনউইন্ডিং। ক্লিয়ার? তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলি? এই 620,000 এর, আপনারা যদি বিশ্বাস না করেন, এই 620,000 এর 10% করে প্রতি বছর অ্যাড করে করে দেখবেন, এক্স্যাক্টলি 5 বছর পর ইট উইল বিকাম 1 মিলিয়ন, রাইট? তাহলে প্রতি বছর যে 10% করে আমরা চার্জ করি আনউইন্ডিং এর জন্য, সেটাকে আমরা বলি ফাইন্যান্স কস্ট। ফাইন্যান্স কস্টটা কেন আসছে? বিকজ দিস 10% we consider as interest rate, right? তাহলে যদি এই টাকাটা আমি কোথাও আসলে লোন নেই, তাহলে আমার 10% হারে ইন্টারেস্ট দিতে হবে। তো সেই অপরচুনিটি কস্ট হিসেবে আমরা এই 10%টাকে বলছি ফাইন্যান্স কস্ট হিসেবে। তাহলে এই 620,000 এর উপর আমার কতটুকু আনউইন্ডিং হবে এই বছরের রিপোর্টিং ডেটে? 10%, রাইট?
তাহলে 620,000 এর উপর 10% কত হয় একটু দেখেন। 620,000 এত ইন্টু 10%, 62,000 62,921, রাইট? এরকমই কিছু একটা হওয়ার কথা। 620,000 into 10%, তাই না? 20,009 হ্যাঁ হ্যাঁ, এটাই তো। 20, রাইট? হ্যাঁ, ওই পয়েন্ট ওইটা ওয়ানে চলে যাবে আসলে। এটা আর ওয়ানে করার দরকার নেই। তাহলে এটুকু হচ্ছে আমার ফাইন্যান্স কস্ট, রাইট? তাহলে আমার ফাইন্যান্স কস্ট 62,092, এটি আমার আলটিমেটলি কি করবে, প্রতি বছরের লাইবিলিটিটাকে ইনক্রিজ করবে। তাহলে হোয়াট উইল বি দ্য ডাবল এন্ট্রি, ফাইন্যান্স কস্ট ডেবিট 62,092 and deferred consideration credit 62,900 and sorry 92. ওকে, এখন এইটুকু ডাবল এন্ট্রির রিফ্লেকশন আমার ক্লিয়ার। এই ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি এটা রিপ্লেস হয়ে কি হয়ে যাবে, গুডউইল হয়ে যাবে। আর এটা আমি কোথায় নিয়ে যাব, কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে। বাট কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমার লায়াবিলিটি হিসেবে কি এই টাকাটা যাবে, নাকি এটার সাথে আমার এটাও অ্যাড করতে হবে? দুইটা অ্যাড করলে টোটাল যে অ্যামাউন্টটা হয় এটাই তো আমার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যাবে, রাইট, অ্যাজ আ লায়াবিলিটি। বাট আমি যেটা করতে পারি, এই অ্যামাউন্টটাকে আমি ব্রেকডাউন করে এই দুটাকে অ্যামাউন্টের মধ্যে আমি এই অ্যামাউন্টটাকে নন কারেন্টের মধ্যে রাখতে পারি আর এই অ্যামাউন্টটাকে কারেন্ট লায়াবিলিটির মধ্যে রাখতে পারি। দ্যাট ইজ মোর ক্লাসিফিকেশন দ্যাট উইল হেল্প আস, বিকজ এটা আমার জন্য নন কারেন্ট এবং এটা আমার জন্য উইদিন নেক্সট ইয়ারে আমাকে এটা পে করতে হবে। দ্যাট ইজ হাউ ইট রিফ্লেক্টস। পে তো আর করবো না, পে 5 বছর পরে করবো, বাট অ্যাপারেন্টলি ইট ইজ সেইং যে উইদিন নেক্সট ইয়ার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমি যদি এখান থেকে আপনাকে একটা ছোট্ট কোয়েশ্চেন করি যে ডেফার্ড কনসিডারেশন হিসেবে টোটাল কত টাকা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যাবে, পারবেন না? ডেফার্ড কনসিডারেশন হিসেবে টোটাল কত টাকা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যাবে? অলওয়েজ ব্রিং ইউর ক্যালকুলেটর, ক্যালকুলেটর ইজ রিকোয়ার্ড, বিশেষ করে আমাদের ডেইলি যখন আমরা ওয়ার্কিং গুলা করবো। তাহলে ডেফার্ড কনসিডারেশন হিসেবে এইটা প্লাস এইটা। ক্লিয়ার? ওকে, নেক্সট কোয়েশ্চেন। এই যে আমরা ফাইন্যান্স কস্ট ডেবিট বললাম, এই ফাইন্যান্স কস্টটা মানে কার অ্যাডজাস্টমেন্ট হিসেবে আমরা করছি, মানে কার অ্যাকাউন্টে এই অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে, প্যারেন্ট না সাবসিডিয়ারি? প্যারেন্টের। ওকে, তাহলে প্যারেন্টের প্রফিট বাড়বে না কমবে ফাইন্যান্স কস্টের জন্য? কমবে, ঠিক না? প্যারেন্টের যদি এক্সপেন্স চার্জ করেন তাহলে প্রফিট কমবে না? আচ্ছা, প্রফিট যদি কমে রিটেন আর্নিংস বাড়বে না কমবে? কমবে। তাহলে প্যারেন্টের রিটেন আর্নিংস আমরা কোন ওয়ার্কিং এ করি, মনে আছে? প্যারেন্টের রিটেন আর্নিংস কোন ওয়ার্কিং এ করি আমরা? ওয়ার্কিং 5। ওয়ার্কিং 5। তাহলে এই যে ফাইন্যান্স কস্ট 62,000 এটা আমার ওয়ার্কিং 5 এর সাথে কি হবে, অ্যাড হবে না লেস হবে? মাইনাস হবে, লেস হবে। আমি বুঝাতে পারছি কথাগুলা? সো দিস ইজ দ্য ওভারঅল পিকচার অফ ডেফার্ড কনসিডারেশন, ফিউচার কনসিডারেশন। তাহলে ফিউচার কনসিডারেশন থেকে আমি কি কি পাচ্ছি? আউটকামটা, নাম্বার 1 আউটকাম আমার ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি কত সেটা পাচ্ছি, যেটা রিপ্লেস হয়ে যাবে গুডউইল। সেকেন্ড আউটকামটা কি? টোটাল ডেফার্ড কনসিডারেশন লায়াবিলিটি কত সেটা আমি পাচ্ছি। এন্ড থার্ড আউটকামটা কি? আমার ফাইন্যান্স কস্ট হিসেবে কতটুকু আমার রিটেন আর্নিংস কে এফেক্ট করবে। ক্লিয়ার? ওকে, লাস্ট কোয়েশ্চেন। এইখানে যদি অ্যাকুইজিশনটা মিডল অ্যাওয়ে অফ অ্যাকুইজিশন হতো, বছরের মাঝামাঝি সময় অ্যাকুইজিশন হতো, তখন ফাইন্যান্স কস্টটা কি পুরো 1 বছরের নিতাম আমরা? এই জায়গাটা আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে। একটু আগে আমরা যে ডেপ্রিসিয়েশন দেখেছিলাম না, সেখানেও কি তাহলে ডেপ্রিসিয়েশন পুরো 1 বছরের নিতাম? তো অলওয়েজ রিমেম্বার, যখনই মিডল অ্যাওয়ে অফ অ্যাকুইজিশন হবে তখন আমাকে এই অ্যাডজাস্টমেন্ট গুলা কি করতে হবে? প্রোরাটা করতে হবে। আমি বুঝতে পারছি কথাগুলো? সো দ্যাট ইজ হাউ উই উইল ওয়ার্ক। সো নেক্সট ক্লাসের টপিক আমি বলে দিচ্ছি। নেক্সট ক্লাসের টপিক হচ্ছে এইটা, ইন্টারগ্রুপ ট্রেডিং। হ্যাঁ, হোপফুলি এটা। সো ইনশাআল্লাহ নেক্সট ফ্রাইডেতে আমরা ইন্টারগ্রুপ ট্রেডিং পার্ট শেষ করলে আরেকটা কমপ্লিট কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন করব নিজেরা ইনশাআল্লাহ। ওকে, এন্ড বিফোর দ্যাট আপনারা অবশ্যই ক্লাসের এই টপিকগুলো একটু রিভিউ করে আসবেন। এন্ড ইফ ইউ গেট চান্স, এই ফেয়ার ভ্যালু এবং কনসিডারেশন রিলেটেড, এই যে কস্ট অফ ইনভেস্টমেন্টের এই রিলেটেড কিছু টেস্ট আন্ডারস্ট্যান্ডিং এখানে থাকবে, আছে।
আপনারা একটু দেখে নিলেন এই যে ঠিক আছে ওকে এটা পাঠাতে এই আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে ওকে সো দ্যাটস অল ফর টুডে সি ইউ অন নেক্সট ফ্রাইডে ইনশাল্লাহ and topic already I have announced group accounting intra-group trading so intra-group trading টা একটু lengthy topic so we will try to cover in a single class thank you সবাইকে